হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 25 ব্যাচের বন্ধুরা, প্রিয় এডমিশন ক্যান্ডিডেট বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের বিশেষ এই ক্লাসটাতে। আমাদের আজকের একদম এডমিশনের জার্নির এ এবং বি ইউনিটের একদম প্রথম ক্লাস আজকে, যে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের বেসিক থেকে, একদম বেসিক থেকে। প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন সলভ করব, তারপর আমরা সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে জানব। যে জিনিসটা না জানলে আমরা ওভারঅল একটা বাক্য কেমন হইতে পারে বা ওভারঅল একটা সেন্টেন্স বুঝবই না, উত্তর করা তো দূরের কথা। সো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ভার্সিটি এ ইউনিট এবং বি ইউনিট প্লাস গুচ্ছ এডমিশন কোর্স 2025-এর ইংলিশের একদম প্রথম ক্লাসটাতে। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছ, তোমরা একটু আমাকে প্লিজ জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমাকে তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমি বিভিন্ন জায়গা থেকে আজকে লাইভটাতে যাচ্ছি, যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট এখনও প্রাইভেট গ্রুপটাতে যুক্ত হতে পারে নাই। সো তোমরা এই ক্লাসটা মেইন পেজ, টেনমেরি স্কুল মেইন পেজ থেকেও করতে পারবে তোমরা চাইলে। সো তোমরা যারা যারা আমার সাথে যেখান থেকে যুক্ত হয়েছো, প্লিজ একটু জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা, দেখছো কিনা। কেমন? আমি কমেন্টে অনেককে দেখছি আমার সাথে যুক্ত হচ্ছে, লাবিবা, ফাইরোজ সহ আর অনেকেই আছো। তোমাদেরকে ওয়েলকাম করছি ভাইয়ার এই ক্লাসটাতে। আমরা মোস্ট প্রবাবলি বি ইউনিটের গ্রুপটাতে এখনও লাইভে যেতে পারি নাই, সো আমরা এটা একটু চেষ্টা করছি। আমাদের সাথে সঞ্জানা সোনু যুক্ত হয়েছে এই ইউনিট থেকে। আমাকে একটু যারা যে যেখান থেকে যুক্ত হয়েছ, আমাকে একটু তোমরা কমেন্টে জানাও যে তোমরা কে কোন ইউনিটে পরীক্ষা দিবা। ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলে রাখতেছি যে আমরা কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিন 5টা করে ভোকাবুলারি পোস্ট করব রাত 10টায়। তোমরা আজকে আমি যখন তোমাদেরকে এখানে একটু পর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দেখাবো, তোমরা বুঝবা যে ভোকাবুলারি কত বেশি ইম্পর্টেন্ট, কত মানে এমন কোনো সাল বাদ নাই যেখানে যেই সালটাতে ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে নাই। ঠিক আছে, সো কিছুক্ষণের মধ্যেই সিলভিয়া আমি সেই জিনিসটা দেখাবো। তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, তোমরা একটু তোমাদের বন্ধুবান্ধবদেরকে মেনশন দিয়ে দাও। আমি কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। আমি এইখান থেকে একটু দেখছি, আমার ডিভাইস থেকে দেখছি আর কি, যে সব কিছু ঠিকঠাক আছে কি না। কার ইউনিট কোনটা এবার আমাকে একটু বলো, আমরা আমাদের মূল আলোচনাটা এখনই শুরু করে দিব। এই তো আবির্বা আমাদের সাথে জয়েন করেছে, সিদ্রাতুল আয়াত, নাহিদা, আবু হাসান, তাসফিয়া সহ আরও অনেকেই আছো। ওকে, আমরা 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে রিদি? আচ্ছা, বি ইউনিটেরই সবচেয়ে বেশি স্টুডেন্ট এইখানে আছে, নুজহাত নাওয়া আছে, স্নেহা আছে। বি ইউনিটের যারা আছো, তোমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দিয়ে আমি শুরু করব। এরপর পুরো ক্লাস জুড়ে এ ইউনিট বি ইউনিট সব মিলিয়ে আলোচনা করব। সো তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমাদের আজকের প্রথম ক্লাসটাতে, যেই ক্লাসে আমরা আমাদের বেসিকটা রিভিউ করব বা বেসিকটা নিয়ে আলোচনা করব। আমরা প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখব যে আমাদের ভোকাবুলারি সহ কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তারপর আমরা সেন্টেন্স স্ট্রাকচার পড়ব, যেগুলো হয়তো আমরা একটু একটু অল্প অল্প করে এইচএসসি লেভেলে পড়ে এসেছি, বাট এখন এডমিশনে এসে আমাদেরকে এগুলো ডিটেইলি জানতে হবে। ঠিক আছে, সো আমি যদি তোমাদের বি ইউনিটের কোয়েশ্চেনটা অ্যানালাইসিসটা দেখাই, গত 10 বছরের প্রশ্ন দেখব আমরা যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইটার উপর ডিপেন্ড করবে তুমি কোন টপিকে বেশি ফোকাস করবা, কোন টপিকে একটু কম ফোকাস করলেও হবে। ঠিক আছে, ওকে। দেখো, আমরা যদি আমাদের একটা জিনিস একটু মনে রাখবা, এই যে 19-20 সেশন আছে, এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সর্বশেষ 24-25 সেশন ছিল। 19-20 সেশন থেকে নিয়ে একদম 24-25 কয়টা হয়? 1 2 3 4 5 6 6 বছর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন চালু করেছে। এর আগ পর্যন্ত এগুলো হচ্ছে শুধুমাত্র এমসিকিউ, আর 19-20 থেকে নিয়ে 24-25 পর্যন্ত রিটেন প্লাস এমসিকিউ। ঠিক আছে, সো আমরা বেশি ফোকাস করব এতটুকুতে। দেখো, একদম 19-20 সেশন থেকে নিয়ে শুরু করে লাস্ট পর্যন্ত প্রিপোজিশন থেকে অনেক বেশি প্রশ্ন আসছে। এমন কোনো বছর বাদ নাই যেই বছর প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে নাই। দেখো, 19-20 সেশনে একটা,
এক 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 এদিক থেকে আবার 3টা করেও প্রশ্ন এসেছে। ঠিক আছে, আচ্ছা সিনোনিম অ্যান্টোনিম এটার কথা চিন্তা করো। একদম 19-20 সেশন সহ এমন কোনো সেশন বাদ নাই যেই সেশনে সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসে নাই। আমরা কিন্তু প্রতিদিন রাত 10টায় তোমাদেরকে 5টা করে ভোকাবুলারি দিব। ঠিক আছে, আমাদের এই গ্রুপগুলোতে। ওকে, তারপর পার্টস অফ স্পিচের কথা যদি বলি, মাঝে 1 বছর ছাড়া মোটামুটি সবগুলো বছরেই পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসেছে। সো রাব্বি, সামিরা সহ যারা যারা আছো, তোমরা কি ভাইয়া বুঝতে পারছো এই 3টা টপিক আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ? নুজহাত ফেসবুকেই হবে ভাইয়া, প্রিপোজিশন বলো, সিনোনিম অ্যান্টোনিম বলো, পার্টস অফ স্পিচ বলো, এগুলো কত বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যারা আছো তোমরা আমাদের পেইড ব্যাচে যদি এখনো যুক্ত না হও, তোমরা অ্যাটলিস্ট নোট করে রাখো সুস্মিতা, যে কোন জিনিসটা সবচেয়ে বেশি আসতেছে। ট্রান্সলেশন দেখে আমরা 19-20 সেশনের পর থেকে আসে নাই খুব একটা। কারেকশনের ক্ষেত্রে আবার 3টা এসেছে, তার মানে এটা আসতে পারে, এটা থেকে আসে। টেন্স থেকেও মাঝে মাঝে চলে আসে। ঠিক আছে, ওকে। রাইট ফর্ম অফ ভার্ব থেকেও কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে। ফ্রেজ এন্ড ইডিয়মস থেকেও আসছে। ক্লজ এন্ড সেন্টেন্স থেকে দেখো 23-24 সেশনে 3টা আসছে। স্পেলিং থেকে প্রতি বছর একটা করে থাকতেছে স্পেলিং থেকে। ভয়েস থেকে মাঝে এই যে 21-22 পর্যন্ত টানা আসছে। ন্যারেশন থেকেও 22-23 পর্যন্ত অনেক প্রশ্ন এসেছে। মনে রাখবা তোমাদের সময়ে ভয়েস কিংবা ন্যারেশন দুইটার কোনো একটা থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। দুইটা মিলিয়ে একটা প্রশ্ন আসতে পারে। আমি আবার এই পেজগুলোতে ফিরে আসব, এসে তোমাদেরকে বলে দিব যে তোমাদের কোন জিনিসটাতে বেশি ফোকাস করতে হবে। আপাতত আমরা একটা জেনারেল যে ওভারভিউটা আছে সেটা দেই। ঠিক আছে, তাহলে এই পেজে আমরা দেখলাম যে প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 3টা আমরা অবশ্যই পড়বই। তারপর 4 নাম্বার আমরা কারেকশন রাখতে পারি এই পেজে। ঠিক আছে, 5 নম্বরে এসে টেন্স রাখবো, তারপর ট্রান্সলেশন আমরা 6 নম্বরে রাখবো এই পেজে। আচ্ছা, এবার আসি রাইট ফর্ম অফ ভার্ব, এটা থেকে পরীক্ষা আসতে পারে, চান্স আছে। এরপর ভয়েস, ন্যারেশন এই দুইটার মিলিয়ে আসবে একটা। ক্লজ এন্ড সেন্টেন্স থেকে একটা আসার চান্স আছে। আর বাকি স্পেলিং থেকে কিন্তু প্রতি বছর আসবে, সরি এটা আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। কমপ্লিটিং সেন্টেন্স থেকে প্রতি বছরই 1-2টা করে প্রশ্ন থাকছে, যে 21-22-এর পরে, মাঝে 22-23 ছিল না। নাম্বার এন্ড জেন্ডার থেকে প্রশ্ন আসে না। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে বি ইউনিট বা এ ইউনিটে খুবই কম আসে, এটা থেকে সি ইউনিটে আবার একটু বেশি আসে। আচ্ছা, এমনি বিভিন্ন টপিক মিলিয়ে ঝিলিয়ে মাঝে মাঝে 1-2টা আসতে পারে। আর সাহিত্য থেকে, লিটারেচার থেকে প্রশ্ন আসে একটা বেশিরভাগ ক্ষেত্রেই আসে। যেমন ধরো এই শব্দটা সিমিলি না মেটাফর না কি, এই টাইপের প্রশ্ন থাকে। সো লিটারেচার থেকে একটা থাকবে। অনেকে বলছে ভাই এটা কি পেইড ব্যাচের গ্রুপ? তোমাদেরকে বলছে আজকের ক্লাসটাই শুধুমাত্র তোমাদের জন্য আমরা পাবলিক করে দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আমাদের 2টা কোর্স আছে, এ ইউনিট আর বি ইউনিটের, আজকে প্রথম ক্লাস, এই ক্লাসটা পাবলিক করে দিছি। এরপর আর তোমাদেরকে কোনো ক্লাসই পাবলিকলি দেওয়া হবে না। আচ্ছা দেখো, এইখানে একটা মজার ব্যাপার আছে। কম্পোজিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে প্রশ্ন আপাতত রিসেন্ট টাইমে আসছে না। দেখো 19-20-এর পরে, মানে যে বছর থেকে রিটেন চালু হয়েছে, এরপরে কম্পোজিশন থেকে কোনো প্রশ্ন আসতে দেখা যায় না। কেমন? আচ্ছা, তবে কম্পোজিশন থেকে গুচ্ছে প্রশ্ন আসে। কম্পোজিশন থেকে গুচ্ছ বি ইউনিটে প্রশ্ন আসে, এটা মাথায় রাখো। পাংচুয়েশন থেকে 19-20 সেশনের পরে আর প্রশ্ন আসতে দেখা যায় না। কন্ডিশনাল থেকে গত বছর প্রশ্ন আসতে দেখা গেছে। এগুলো হচ্ছে সোফার ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই পেজটা দেখলাম, এইখানে কোনগুলো দেখলাম। আচ্ছা, সোফার আমরা যদি সিরিয়াল করি যে কি কি বেশি থাকবে, সবচেয়ে বেশি নাম্বার 1 ভোকাবুলারি, এটা থেকে প্রশ্ন থাকতেছেই। সো এটার জন্য আমাদের পেইড ব্যাচে আমরা আলাদা প্রতিদিন 5টা করে ইম্পর্টেন্ট ভোকাবুলারি দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ভোকাবুলারি থাকতেছে। নাম্বার 2 গ্রামার আইটেম থেকে প্রশ্ন থাকতেছে, তাই না? আমি সংক্ষেপে লিখলাম, গ্রামার আইটেম থেকে প্রশ্ন থাকতেছে। 3 নাম্বার লিটারেচার থেকে প্রশ্ন থাকতেছে। সোফার এমসিকিউতে
এই তিনটা টপিকে বেশি তিনটা জিনিসের উপর প্রশ্ন থাকতেছে, ঠিক আছে? ভোকাবুলারি, গ্রামার, লিটারেচার, এই তিনটা ভোকাবুলারি থেকে প্রতি বছর প্রশ্ন থাকতেছে। এখন তুমি বুঝে গেছো এই অ্যানালাইসিস থেকে যে কোন জিনিসটাতে সবচেয়ে বেশি ফোকাস করা দরকার। এই অ্যানালাইসিস প্লাস সবকিছু, ক্লাসের স্লাইড, তারপর লেকচার শিট, সবকিছু আমরা অ্যাপে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তোমাদেরকে দিয়ে দিব। এটা নিয়ে প্যারা খায় না, তোমরা স্ক্রিনশটও নিতে হবে না, তোমরা এইগুলো পেয়ে যাবা। সো আমরা এই জিনিসটা বারবার দেখাচ্ছি এই কারণে, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এইটার উপর ডিপেন্ড করবে তোমার প্রিপারেশনটা কীরকম হবে। আমরা ক্লাসের শেষের দিকে গিয়ে আবার এ ইউনিটের প্রশ্ন দেখব, তারপর আবার বি ইউনিটের প্রশ্ন দেখব যারা আছো। এ ইউনিট বি ইউনিট নিয়ে আজকে আমাদের ক্লাসটা। ওকে, এবার আসো ভাইয়া, আমাদের যেটা বলছিলাম আর কি, যে এই ক্লাসটা মূলত এ ইউনিট বি ইউনিটের পেইড গ্রুপের একটা ক্লাস, বাট আমরা আজকে ক্লাসটা এটা পাবলিক করে দিছি। আরেকটা কথা বলে নিচ্ছি, আমাদের এই যে রিয়েলিটি চেক এক্সাম আছে 10 তারিখে, তোমরা ওইটাতে সবাই পার্টিসিপেট করে নিজে অ্যাকচুয়ালি ডাবির জন্য কতটুকু প্রস্তুত সেটা যাচাই করে নিতে পারো। মানে তুমি পুরস্কারের দিকে তাকায়ও না, প্রাইজের দিকে তাকায়ও না, তুমি অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটুকু প্রস্তুত সেটা যাচাই করার জন্য হইলেও এটাতে অংশগ্রহণ করো। চলো আমরা সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে শুরু করি। দেবসৃষ্টি, একটা কথা বলে রাখছি, ইরা, তুমি যদি বাক্যই না বুঝো, সেন্টেন্সই না বুঝো, একটা সেন্টেন্স কিভাবে গঠন করা লাগে, এটার স্ট্রাকচারটা কেমন, এটাই যদি তুমি না বুঝো ভাইয়া, তাহলে তুমি অন্যান্য প্রশ্ন বুঝবা না, রাইটিং পার্টে গিয়ে নিজ থেকে বানিয়ে একটা বাক্য লিখতে পারবা না, অনেক ঝামেলায় পড়বা। সো একদম বেসিক থেকে যদি আমরা শুরু করি, যে সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স ওভারঅল, একটা সেন্টেন্স বোঝার জন্য আমাদের কি জানা লাগবে, একটা সেন্টেন্স গঠন করার জন্য আমাদের কি জানতে হবে। নাম্বার 1 ভার্ব জানতে হবে, নাম্বার 2 ফ্রেজ কি সেটা জানতে হবে, ক্লজ কি সেটা জানতে হবে, সেন্টেন্স জিনিসটাকে বুঝতে হবে। আমরা যদি এই চারটা মোটামুটি পারি, আমরা যে কোনো বাক্য বুঝবো, গ্রামার বুঝবো, টিচার পড়াইলে সেটা ধরতে পারবো। ফার্মে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমি কি তোমাদেরকে বুঝাতে পারলাম যে সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন? বেশিরভাগই অ্যাডমিশন কোচিংয়ে তুমি যেখানেই পড়ো, আমাদের এখানে পড়ো বা অন্য কোথাও পড়ো, দেখবা যে সেন্টেন্স স্ট্রাকচারটা তোমাকে আগে পড়াচ্ছে। কারণ তুমি বেসিক জিনিসগুলো না বুঝলে বুঝবা না বাকি ওভারঅল টপিকগুলো। সো চলো আমরা ভার্ব দিয়েই শুরু করি, আমরা এক এক করে সবগুলো ধাঁধা উন্মোচন করবো, রহস্য উন্মোচন করবো এক এক করে আছে ক্লাসে। আচ্ছা, ভার্ব নিয়ে আমাদের এই যে পেইড গ্রুপটা আছে, ভার্ব নিয়ে আমাদের যে পেইড গ্রুপটা আছে, হ্যাঁ, এগুলোতে আমরা ডিটেইলে ক্লাস করাবো, ভার্বের উপর আলাদা একটা ক্লাস থাকবে। ওকে, কিন্তু আজকের ক্লাসটা বোঝার জন্য ভার্বের বেসিক যে জিনিসটা আছে ওই জিনিসটা আমরা একটু জানি। চলো, ভার্বকে আমরা দুইটা ভাগে মোটা দাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? দুইটা। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এগুলো নিয়ে বিস্তারিত পরে পড়াবো। ভার্ব টপিকটা তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, ভার্ব না বুঝলে তুমি রাইট ফর্ম অফ ভার্ব বুঝবা না, তারপর ভার্ব না বুঝলে তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝবা না, বা ওভারঅল তোমার একটা বাক্যই বুঝা হবে না ভার্ব না বুঝলে। সো আজকে ক্লাসে যতটুকু পড়াবো আমরা, ফাইনাইট ভার্ব জিনিসটা কি, নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি, এগুলো জানবো। দেখো, ভার্বকে মোটা দাগে কয় ভাগে ভাগ করা হয়েছে? তন্নি, দুই ভাগে। জিয়াম, দুই ভাগে। একটা হচ্ছে ভাইয়া প্রিন্সিপাল, আর একটা হচ্ছে অক্সিলারি। আর নন ফাইনাইট ভার্বকে ভাগ করা হয়েছে তিন ভাগে, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। ঠিক আছে? সো আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করছি, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইটকে আবার দুইটা ভাগে ভাগ করছি, প্রিন্সিপাল, অক্সিলারি। নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করছি, জিরান্ড, পার্টিসিপল, আর হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, এরপর আসি আলোচনায়। আমি তোমাদেরকে আবার বারবার এগুলোতে নিয়ে আসব যাতে তুমি মাথায় ঢুকাইতে পারো। একটা ভার্ব বিভিন্ন রূপ ধারণ করতে পারে। একটা ভার্বের রাজিন অনেকগুলা রূপ আছে। যেমন ধরো বেস ফর্ম, যেমন ধরো গো, এইটা ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম। ঠিক আছে, জন্মগত রূপ। আচ্ছা, তা এগুলোর বাইরে যে নাই এমন না, কিন্তু এগুলোর বাইরেও আছে। আচ্ছা, তারপর ধরো
প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে V3 বলো, ভার্ব প্লাস আইএনজি ফর্ম, টু প্লাস ভার্ব। বুঝাইতে পারলাম? আমরা যেই আলোচনাগুলো করব তার মধ্যে রিলেভেন্ট যে ভার্বের ফর্ম হইতে পারে সেগুলো হচ্ছে এটা, গো, গোজ, ওয়েন্ট, গন। তারপর আইএনজি যুক্ত হইতে পারে, টু প্লাস ভার্ব হইতে পারে। ঠিক আছে? ওকে, তুমি আমার সাথে জাস্ট প্রত্যেকটা স্লাইড বুঝে যাও, আমি তোমাকে আবার শুরু থেকে আনবো যাতে তুমি আবার বুঝতে পারো, রিলেট করতে পারো। ওকে, সো মনে আছে তোমার ভার্বকে আমি কয়টা ভাগে ভাগ করছিলাম? দুইটা, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব কি সেটা চলো একটু জানি। সহজ ভাষায় যদি আমি তোমাকে আবিদ বুঝাইতে চাই যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি, যেই ভার্বটার রূপ বদলে যায় টেন্সের উপর ভিত্তি করে, বা ধরো নাম্বার, পার্সন, এগুলোর উপর ভিত্তি করে যেই ভার্বটার রূপ বদলে যায় ওইটাকে আমরা কি বলতে পারি? ফাইনাইট ভার্ব। ঠিক আছে? যেমন ধরো এই যে প্লেজ, বলো তো এটার বেস ফর্ম কি ছিল? প্লেজ ভার্বটার, হি প্লেজ ক্রিকেট রেগুলারলি, এইটার বেস ফর্ম কি ছিল বলো তো রিফাত? বলো ভাইয়া। ইয়েস, কারেক্ট, প্লে। থ্যাংক ইউ। কিন্তু প্লে থেকে এটা কি হয়েছে? প্লেজ। কেন? কারণ হচ্ছে সিয়াম বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। ঠিক আছে? নন ফাইনাইট ভার্বের একটা এক্সাম্পল দেই, দেখো ভাইয়া। এই যে আই ওয়েন্ট টু প্লে, টু প্লাস ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আই স আ গার্ল প্লেইং ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, মানে জিরান, ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? আমি কি মোটামুটি তোমাদেরকে ফাইনাইট ভার্ব জিনিসটা কি আর নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি বুঝাইতে পারলাম? রাখি, মালিহা, আবির্ভা, স্লাইডটা তোমরা অ্যাপেই পেয়ে যাবা যারা পেইড ব্যাচের আছো। আমাকে একটু বলো তো, তোমাদেরকে কি ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব ব্যাপারটা বুঝাইতে পারলাম? আচ্ছা, চলো আমি আবার তোমাদেরকে ওই যে ভার্বের রূপগুলোতে ফিরে নিয়ে যাই। বেস ফর্ম কি বলেছিলাম? গো। এটাকে তো আমরা ফাইনাইটও বানাইতে পারি, নন ফাইনাইটও বানাইতে পারি। ধরো গো যখন ওয়েন্ট হয়ে যাবে এটা কি হবে বলো তো, ফাইনাইট নাকি নন ফাইনাইট? মাহমুদ ফারিহা, গো যখন ওয়েন্ট হয়ে যাবে এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? ফাইনাইট ভার্ব, চেঞ্জ হয়ে গেছে। আর গো যখন টু যুক্ত হবে, টু গো, অথবা ধরো গোয়িং, আইএনজি যুক্ত হবে, তখন কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? নন ফাইনাইট। ইয়েস, কেন? আমরা জানি নন ফাইনাইট ভার্ব টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি যুক্ত হইতে পারে। আচ্ছা, তারপর প্রেজেন্ট ফর্ম কি? ওই যে গোজ, তার মানে ভার্ব তার রূপ পরিবর্তন করতেছে, এটা ফাইনাইট। পাস্ট কি? ওয়েন্ট, ভার্ব তার রূপ পরিবর্তন করতেছে, এটাও ফাইনাইট। পাস্ট পার্টিসিপল কি? গন, ভার্ব তার রূপ পরিবর্তন করতেছে, এটাও ফাইনাইট। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, এটা তো সরাসরি নন বাইনারি প্রকারের মধ্যে পড়ে, তাই না? ঋতু, আমি হেল্প করবো ভাইয়া, প্যারা নাই। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত অনেকের মাঝে অনেকেই কনফিউশনে পড়ে যাইতেছে, আমি আবার তোমাদেরকে একটু দেখাই, একটু ভালো করে দেখো ভাইয়া। যেই ভার্বটার রূপের পরিবর্তন হয় সেটাকে ফাইনাইট ভার্ব বলে, আর যেই ভার্বের রূপের পরিবর্তন হবে না সবসময়ই ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে, অথবা পার্টিসিপল যুক্ত হবে, অথবা টু প্লাস ভার্ব যুক্ত হবে। এই তিনটা, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, সবসময় নন ফাইনাইট ভার্ব। ওকে, আরো ভালোভাবে বুঝবা আস্তে আস্তে। ওকে, এখন আসো আমরা ভার্বের ফর্মগুলোর উপর ভিত্তি করে একটু আলোচনা করি। ভার্বের প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম ফাইনাইট ভার্ব, কথাটা একটু ভালো করে বুঝো। ভার্বের যেমন আই গো, এটা তো গো তো হচ্ছে বেস ফর্ম। আচ্ছা,
হি গোজ। এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে কি হয় প্রেজেন্ট ফর্ম। তাইলে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি ভার্ব ফাইনাইট ভার্ব, কেননা রূপ পরিবর্তন করেছে। আচ্ছা, তারপর বলতেছে ভার্বের পাস্ট ফর্মও ফাইনাইট ভার্ব, হি ওয়েন্ট, এটাও কি ফাইনাইট ভার্ব, কেন রূপ পরিবর্তন করেছে, রূপ পরিবর্তন করেছে, না বুঝতে বইল। এবার বলতেছে ভার্বের বেস ফর্ম যখন ইম্পারেটিভ সেন্টেন্সে বসে তখন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। ঠিক আছে নিলয়, যেমন ওপেন দ্য ডোর, এখানে মূল ভার্ব হিসেবে বা ভার্বের বেস ফর্ম হিসেবে ওপেন বসেছে, সো এটাও ফাইনাইট ভার্ব। আচ্ছা, আর অন্যান্য যে ফর্মগুলো আছে ওই যে পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, এগুলো তো সরাসরি নন ফাইনাইট ভার্বেরই প্রকার, এগুলো তো সরাসরি নন ফাইনাইট ভার্বেরই প্রকার। ঠিক আছে, আচ্ছা কি বলছে, তবে পাস্ট পার্টিসিপল কিংবা ভার্ব প্লাস আইএনজি এর পূর্বে অক্সিলারি ভার্ব বসানো হলে এরা ফাইনাইট ভার্ব গঠন করতে পারে। মানে আমি তোমাকে বুঝাইতেছি, অনেকেই বুঝতেছো না, আমি তোমাদেরকে হেল্প করব, দাঁড়াও। যেমন ওয়াকিং ইজ আ, ধরো আমি লিখলাম ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমাকে বলো তো এখানে ওয়াকিং শব্দটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? ওয়াকিং শব্দটা কি নম্রতা এখানে ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? বলো তো খাদিজা, বৃষ্টি, আশফিকা, বলো তো। ক্লাসের শুরু থেকে জয়েন না করলে তো প্যারা খাবা। সালাতুল আশিক, বলো ভাইয়া। নন ফাইনাইট ভার্ব। থ্যাংক ইউ মেহজাবিন। তোমরা কথা না বললে বা ভুল আনসারও না দিলে আমি বুঝবো না তোমরা কি আসলে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা তোমাদের। ঠিক আছে সানন্দা, এটা নন ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন আসছে নন ফাইনাইট ভার্ব, প্রশ্ন আসতে হইতে পারে ভাইয়া কিভাবে বুঝবো এটা নন ফাইনাইট ভার্ব? আমরা একটা জিনিস মাথায় রাখবো, ভার্ব প্লাস আইএনজি যদি জিরান্ডের কাজ করে, জিরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। আরো একটা বাক্য লিখি তাহলে আরো সহজে বুঝবা। তোমাকে সহজে মনে রাখার টেকনিকটা আপাতত বলে দেই, পরে আমরা আস্তে আস্তে ডিটেইলে পড়াবো। যখন ভার্ব প্লাস আইএনজির আগে অক্সিলারি ভার্ব থাকে তখন ভার্ব প্লাস আইএনজিটা ফাইনাইট ভার্ব, কিন্তু যদি কোনো ভার্ব প্লাস আইএনজির আগে তুমি অক্সিলারি ভার্ব না দেখো সেটা নন ফাইনাইট ভার্ব হওয়ার চান্স বেশি। বুঝাইতে পারলাম? ভার্ব কি বলতেছে এখানে দেখো, ভার্ব প্লাস আইএনজি এর আগে অক্সিলারি ভার্ব বসানো হলে সেটা ফাইনাইট ভার্ব গঠন করতে পারে। দ্যাট মিন্স ভার্ব প্লাস আইএনজির আগে অক্সিলারি ভার্ব থাকলে এটা কি হইতে পারে? ফাইনাইট ভার্ব হইতে পারে। আর যদি ভার্ব প্লাস আইএনজির আগে কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেটা নন ফাইনাইট ভার্ব হওয়ার চান্স বেশি। ঠিক আছে, এখনো অনেকে বুঝতেছে না। এখনো কারা কারা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব বুঝো নাই কমেন্ট করো যে ভাইয়া বুঝি নাই। কি বুঝি নাই সেটা কমেন্ট করো, বুঝি নাই না লিখে বলো যে ভাইয়া এই জিনিসটা বুঝি নাই, ডিরেক্ট বলে ফেলো, আমি ওই জায়গাটাতে হেল্প করি তোমাদেরকে। সহজ ভাষায় ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, জিরান্ট মানে ভার্ব প্লাস আইএনজি, আর পার্টিসিপল এটা ভার্ব প্লাস আইএনজি হইতে পারে, ভার্বের 3 নাম্বার ফর্মও হইতে পারে। এই জিনিসগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর বাকিগুলোকে তুমি আপাতত ফাইনাইট ভার্ব ধরে রাখো সহজ ভাষায়। বাকিটা তোমাকে আমি ডিটেইলে ভার্বের ক্লাসে আরো পড়াবো। ঠিক আছে, ওকে। সো ভার্ব নিয়ে তুমি যতটুকু বুঝছো আপাতত এতটুকু থাকুক, মাথাটাতে আর প্রেশার দিও না, ভার্বের ক্লাসে ডিটেইলি বুঝাবো আমি। আচ্ছা এবার আসো ফ্রেজ এবং ক্লজ জিনিসটা কি। এগুলো আমি কি পড়াইতেছি, যারা লেটে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলি।
আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে চাই আমাদেরকে ভার্ব, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স বুঝতে হবে। ভার্বের বেসিকটা বুঝছি, যতটুকু আমাদের বোঝা দরকার আজকের ক্লাসের জন্য ঠিক অতটুকু বুঝছি। ঠিক আছে, কয়েকজনই বলতেছে যে ভাই আবার বুঝান। ভাইয়া ভার্বকে অনেক অনেক প্রকার আছে ভার্বের, তার মধ্যে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব কি? যেই ভার্বটা তার রূপের পরিবর্তন করে ফেলে। এই যে যেমন গো একবার হয়ে গেছে গোজ, আবার হয়ে গেছে ওয়েন্ট, আবার হয়ে গেছে গন, তার মানে তার রূপের পরিবর্তন করছে, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে তার রূপের পরিবর্তন করে না, এর রূপ সবসময় একই থাকে। রূপটা কি? তার চেহারাটা তিন ধরনের হইতে পারে। সে কখনো ভার্ব প্লাস আইএনজি যেটাকে জিরান বলে এই রূপে থাকে, কখনো টু প্লাস ভার্ব যেটাকে ইনফিনিটিভ বলে এই রূপে থাকে, আবার কখনো পার্টিসিপল রূপে থাকে। পার্টিসিপল তিন প্রকার আর কি, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের 3 নম্বর, হ্যাভিং প্লাস V3। মানে আপাতত একটু মনে রাখো, নন ফাইনাইট ভার্বের রূপ হচ্ছে এই তিনটা, আর বাকিগুলো তুমি ফাইনাইট ভার্ব হিসেবে রাখতে পারো। ঠিক আছে, ওকে। উদাহরণ লিখতে হবে না, তোমাদেরকে আমরা স্লাইডগুলো দিয়ে দিব। তো আমরা ভার্ব বুঝলাম, এবার চলো ফ্রেজ এবং ক্লজ জিনিসটা কি আমরা একটু বুঝে নিই। ঠিক আছে, ফ্রেজ এবং ক্লজ জিনিসটা কি মার্জি আমরা এটা বুঝার ট্রাই করি। সবার আগে যদি ফ্রেজের কথা বলি, ফ্রেজ বললে সাথে সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটার নাম হচ্ছে আশফিকা বলছে ভাইয়া নন ফাইনাইট ভার্বের একটা এক্সাম্পল, ওই যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং নন ফাইনাইট ভার্ব, কারণ ভার্ব প্লাস আইএনজি আছে না। নিলয়, টেন্স ম্যাটার করলে ফাইনাইট। ওকে, ফ্রেজের মতো আরেকটা জিনিস আছে, সেটাকে ইডিয়ম বলা হয়। ঠিক আছে, চলো এই জিনিসটা কি আমরা জানি। ফ্রেজ বা ইডিয়ম হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, মানে যেখানে একের অধিক শব্দ থাকে। ফ্রেজ হচ্ছে যেখানে একের অধিক শব্দ থাকবে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। দেয়ার ইজ নো ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব ফ্রেজে থাকবে না। and expresses meaning like a single word, এটা একটা একক বাক্যের মতো অর্থ প্রদান করবে, একটা শব্দের মতো অর্থ প্রদান করবে, সিঙ্গেল একটা শব্দের মতো। আচ্ছা, আমরা যদি দেখি ফ্রেজ হচ্ছে এমন একটা শব্দের সমষ্টি, মানে হচ্ছে একের বেশি শব্দ থাকবে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব কি একটু আগে এজন্য পড়াইছি আমি তোমাকে, বুঝছো এবার? ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্বটা রূপ পরিবর্তন করতে পারে, টু প্লাস ভার্ব যুক্ত না, ভার্ব প্লাস আইএনজি যুক্ত না, একদম ভার্বের রূপ পরিবর্তন করে, যে জিনিসগুলো দেখাইলাম। আচ্ছা, এবং একটা অর্থ প্রকাশ করবে। মোটা দাগে ফ্রেজকে তুমি তিনটা জিনিস দিয়ে মনে রাখতে পারো, যে এখানে একের অধিক শব্দ থাকবে, ওয়ান প্লাস ওয়ার্ড থাকবে, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, একটা অর্থ প্রদান করবে। ফ্রেজে একের অধিক শব্দ থাকবে রায়হান, তারপর আমার সাথে বলো সবাই বা পড়ো, বুঝো। ফ্রেজে একের অধিক শব্দ থাকবে, 2টা 3টা 4টা এরকম, কোনো ভার্ব থাকবে না, মানে ফাইনাইট ভার্ব থাকবে না, তারপর একটা অর্থ প্রদান করবে। ঠিক আছে, ইয়েস আরুষা, নন ফাইনাইট, এই তো ধরতে পারছো। যেমন দেখো, শি সেড। আচ্ছা, আমাকে আগে এটা বলো, সেট শব্দটা এখানে ভার্বটা কোন প্রকারের পার্টস অফ, সরি ভার্ব তো এটা বলেই দিলাম, ফাইনাইট নাকি নন ফাইনাইট? এখানে সেট কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? বলো তো, সেট এখানে ফাইনাইট নাকি নন ফাইনাইট? একটা অর্থ দিবে ঋতু সহজ ভাষায়। ইয়েস, থ্যাংক ইউ, কারেক্ট আনসার, ফাইনাইট। সহজ ভাষায় তোমাকে ফাইনাইট বুঝার আরো একটা উপায় বলি। টেন্সের স্ট্রাকচারে, সিলভিয়া তুমি আমি যে 12 প্রকার টেন্স চিনি, ওই টেন্সের স্ট্রাকচারের মধ্যে যেই ভার্বটা পড়ে ওইটাকে ফাইনাইট ভার্ব বলে। বুঝাইতে পারি নাই, সহজ ভাষায় বলি। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। সাবজেক্টের পরে এই যে ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে টেন্স পড়ার সময় তুমি ভার্বের যে ফর্মগুলোরে ফালাও টেন্সের স্ট্রাকচারে, সেগুলো আসলে ফাইনাইট ভার্ব। আচ্ছা,
তো আমি যে প্রশ্নে ছিলাম যে আমরা ফ্রেজ বুঝতেছিলাম, এই বাক্যে দেখো অন দ্য টেবিল মানে হচ্ছে টেবিলের উপরে একটা অর্থ দিতেছে। অন দ্য টেবিল মানে কি আবিদ? বুঝাইতেছে যে টেবিলের উপরে সে বসেছিল। এখন দেখো অন কোনো এটা ভার্ব না, দা এটাও ভার্ব না, টেবিল এটাও ভার্ব না, তিনটা শব্দের কোনোটাই ভার্ব না। তিনটা শব্দের কোনোটাই কি কোনো ভার্ব না, কিন্তু একটা অর্থ দিতেছে। তন্নি অর্থটা কি? যে টেবিলের উপরে। তা আমি বলেছিলাম তোমাদেরকে যে একের অধিক শব্দ থাকবে, এখানে তিনটা শব্দ আছে, বলছি কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো একটা অর্থ দিবে যে অন দ্য টেবিল, টেবিলের উপরে। তাইলে কি এটা ফ্রেজের মধ্যে পড়ে কিনা আমার একটু বলো তো। আপন, হৈমন্তী, সাবা, সোহা, রাফা, তুমি কি তিনজন না একজন? বলো তো এটা কি এখন ফ্রেজে পড়েছে কিনা? ইয়েস, কারেক্ট। কারণ এখানে একের অধিক শব্দ আছে, কোনো ফাইনাইট ভার্ব নাই, তারপর কোনো একটা সিঙ্গেল অর্থ দিতেছে, মানে একটা অর্থবোধক। ইয়েস, থ্যাংক ইউ, কারেক্ট অ্যান্সার। সো এটা একটা ফ্রেজ। বলো তো এই বাক্যটাতে ফ্রেজ কোনটা? নওশিন, আচ্ছা একজন বলছে ভাইয়া পেইড ব্যাচের ক্লাস আগামীকাল কয়টায়? ক্লাস নর্মালি 7টায় হবে। সহজ ভাবে তোমার বইলা দেই, তোমার যে ফেসবুক গ্রুপটা আছে না প্রাইভেট পেইড ব্যাচের, ওই গ্রুপের কভার ফটোতে দেখবা যে তোমাদের রুটিনটা শেয়ার করা আছে। হাবিব, থ্যাংক ইউ ভাইয়া। ইন দ্য ফিল্ড প্রিপোজিশনাল ফ্রেজ নাকি, মানে একটা ফ্রেজ। ওকে, ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, এটা অবশ্যই ইডিয়মস। আচ্ছা, ইডিয়ম আর ফ্রেজের মধ্যে আবার একটু পার্থক্য আছে। দেখো এখানে কি বলতেছে, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে। ইন দ্য ফিল্ড মানে কি মাঠে। ওকে, ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, ক্যাটস এন্ড ডগ বলতে তো বোঝাচ্ছে কি মুষলধারে। ফ্রেজ আর ইডিয়ম একই রকমের, পার্থক্যটা হচ্ছে ফ্রেজ সোজা আনসার দিবে, সোজা সাপটা আনসার দিবে, ইডিয়ম একটু তেরা বেঁকা আনসার দিবে। ক্যাটস অ্যান্ড ডগ বলতে তুমি আমি ছোটবেলা থেকে পড়ে আসছি কুত্তা এবং বিলাই, কিন্তু এইখানে ক্যাটস অ্যান্ড ডগস বলতে বুঝাই দিচ্ছে মুষলধারে। দেখো একাধিক শব্দ আছে, একটা অর্থও দিচ্ছে, বাট একটু তেরা বাঁকা আনসার দিচ্ছে। তেরা বাঁকা আনসার দিলে নিতু আমরা এটাকে কি বলবো ভাই? ইডিয়মস। কি বলবো? ইডিয়মস। ফ্রেজ আর ইডিয়মস একদম সবকিছু সেম, পার্থক্য এই জায়গায় যে ফ্রেজ সোজা সাপটা আনসার দিবে, ইডিয়মস একটু ঘাড়তেরা উল্টাপাল্টা আনসার দিবে। হ্যাঁ হৈমন্তী, আচ্ছা। তারপর উই আর ইন দ্য রুম, ফ্রেজ রানা সুইমস বাই ফিটস অ্যান্ড স্টার্টস। আচ্ছা, সেম, এটাও ইডিয়মস ওইরকম পড়ে কেমন? আচ্ছা, ইডিয়মগুলো আসলে পড়তে হবে, মুখস্থ করতে হবে। এই যে আমি তো এখানে ক্যাটস অ্যান্ড ডগস মানে কেন মুষলধারে হইল এটা আমি বুঝাইতে পারতেছি না তোমারে, এগুলো একটু মেমোরাইজ করে ফেললেই হবে। সো ফ্রেজ ব্যাপারটা আশা করি বুঝাইতে পারছি। এবার চলো ফ্রেজ যদি আমরা বুঝে যাই, ক্লজ জিনিসটা কি সেটা একটু বুঝার ট্রাই করি, ঠিক আছে? আ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে আরো সহজ ভাষায় বললে ফ্রেজ যেমন একাধিক শব্দের সমন্বয়ে গঠিত। একজন বলতেছে কোনটা কোন ফ্রেজ সেটা বলেন। আরে এজন্যই মানে ভাই আজকের ক্লাসটা বেসিক, কোনটা কোন ফ্রেজ এগুলোর উপর 2টা ক্লাস হবে, ঠিক আছে? ফ্রি ক্লাসে তো এত কিছু চাইলে পসিবল না দেওয়া 2 ঘন্টার একটা ক্লাসে। আচ্ছা, ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রেজের মতো। ফ্রেজেও একাধিক শব্দ থাকে, ক্লজেও একাধিক শব্দ থাকে। আচ্ছা, হ্যাভিং অ্যাট লিস্ট ওয়ান সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা এইখানে, ফ্রেজে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকে না, ক্লজে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব জিনিসটা আমি তোমাদেরকে এতক্ষণে বুঝাই ফেলছি, বুঝছো এবার ফাইনাইট ভার্ব কেন লাগে?
ঠিক আছে? আচ্ছা, সো ক্লজে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে না। ঠিক আছে? ওকে। And it is used as a part of a sentence. একটা বাক্যের অংশ হিসেবে ফ্রেজ বসতে পারে। ওকে, বসে। তাহলে ক্লজের কথা বলতেছি। ক্লজের বৈশিষ্ট্য কি? নাম্বার 1, a group of words থাকবে, মানে একাধিক শব্দ থাকবে। একাধিক শব্দ থাকবে। কমপক্ষে একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব থাকবে। বাক্যের একটা অংশ হিসেবে কাজ করবে, মানে পুরো বাক্যের একটা অংশ হিসেবে কাজ করবে। একটা ক্লজ মার্কার দিয়ে ক্লজটা শুরু হবে। এখন প্রশ্ন আসতে পারে ক্লজ মার্কার কি, একটু পরে বুঝাবো। আচ্ছা, একটু দেখো এই বাক্যটার দিকে খেয়াল করো। আই স্টেড হোম বিকজ শি ওয়াজ টায়ার্ড। একটু আগে আমাকে এইটার উত্তর দাও তো, দেখি পারো নাকি। এখানে কয়টা ক্লজ আছে দেখি, খুঁজে বের করতে পারো কিনা। ক্লজ কয়টা আছে? একটা বাক্যে ক্লজ অনেকগুলা হইতে পারে, এটা মাথায় রাখো। 2টা 3টা অনেকগুলাই হইতে পারে। সো বলো তো এই বাক্যে ক্লজ কয়টা আছে? না না রায়হান, ওইটা ডিফারেন্ট। এ আর বি অলমোস্ট সেম, সি আবার ডিফারেন্ট। হয়তো প্রথম ক্লাসটা কাছাকাছি যাবে, বাট এটার মতো হবে না। সবাই বলছে ভাইয়া 2টা, থ্যাংক ইউ, কারেক্ট অ্যান্সার। দেখো আমরা বলেছি ক্লজের বৈশিষ্ট্য কি? সাবজেক্ট ফাইনাইট ভার্ব। দেখো এখানে আই একটা সাবজেক্ট, স্টেড ভার্ব, শি একটা সাবজেক্ট, ওয়াজ ভার্ব। তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব মিলে একটা ক্লজ, একটা সাবজেক্ট একটা ভার্ব মিলে একটা ক্লজ। টোটাল কয়টা ক্লজ এখানে? 2টা ক্লজ। টোটাল কয়টা ক্লজ সুরাইয়া, আয়মান আব্দুল্লাহ? 2টা ক্লজ পাইলাম। এই পুরোটা হচ্ছে একটা বাক্য, একটা বাক্যের অংশ হিসেবে এখানে একটা ক্লজ বসছে, এখানে আরেকটা ক্লজ বসছে। তাহলে আমরা কি একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারি কিনা একটু দেখো তো। ফ্রেজ বলো অথবা ক্লজ বলো, এই 2টা বাক্যেরই অংশ, মানে সেন্টেন্সের অংশ হিসেবে ফ্রেজ এবং ক্লজ বসে। বুঝাইতে পারলাম? পুরাটা হচ্ছে একটা বাক্য, বাক্যের এইখানে একটা অংশ, এখানে একটা অংশ, এই অংশটা হচ্ছে একটা ক্লজ, এই অংশটা হচ্ছে আরেকটা ক্লজ। হ্যাঁ ঋতু, ক্লজ মার্কার কি একটু পরে বুঝাবো আমি। আসাদুজ্জামান আসাদ বলছে ভাইয়া আপনার কথাগুলো সাবটাইটেল বা লেখা আকারে উঠতেছে। তুমি তোমার ফোনেই ভিডিওটাতে ক্লিক করো, সেটিং নামে একটা বাটন পাবা, ওইখানে ক্লিক করলে সাবটাইটেল বন্ধ করার অপশন পাবা। আচ্ছা, সো সেন্টেন্স হচ্ছে একটা বড় জিনিস, ওইটার অংশ হইতে পারে হচ্ছে ফ্রেজ অথবা ক্লজ বা 2টাই। মুস্তাসিন কনজাংশনগুলোই ক্লজ মার্কার ভাইয়া, একটু পরে বুঝাবো। ঠিক ধরছো তুমি ভাইয়া। সুস্মিতা ভালো করে বুঝো ভাইয়া। এবার আসো ক্লজের প্রকার নিয়ে, এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে বুঝো। এটা বুঝলে সেন্টেন্স বুঝে যাবা। ক্লজ 3 প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল বানানে কিন্তু PAL, আর না হয় PLE দিলে নীতি হয়ে যাবে। আচ্ছা, সো প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি? যে ক্লজটা তার অর্থ প্রকাশ সহজভাবে যদি বলি, এই যে তোমার একটু আগে আমি একটা বাক্যে 2টা ক্লজ দেখলাম। হ্যাঁ, একটা বাক্যে আমরা কয়টা ক্লজ দেখছি? এখানে 2টা ক্লজ দেখছি। এখন একটা ক্লজ যখন আরেকটা ক্লজের উপর নির্ভরশীল হবে, সেটাকে বলা হয় পরাধীন ক্লজ। ঠিক আছে? আচ্ছা, এখন যেই ক্লজটা কারো উপর নির্ভরশীল না, নিজেই নিজের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, এইটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। কি বলা হয়? প্রিন্সিপাল ক্লজ। দেখো, আই হ্যাভ আ ফ্রেন্ড হু ইজ ভেরি হ্যান্ডসাম। আমার একটা বন্ধু আছে যে খুব হ্যান্ডসাম। আচ্ছা, এই বাক্যে 2টা ক্লজ, এই যে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। আচ্ছা,
সো এই বাক্যে দুইটা ক্লজ। প্রথমটা হচ্ছে আমার একজন বন্ধু আছে, একদম স্বয়ংসম্পূর্ণ। আমি যদি এতটুকু বলি যে আমার সাথে ক্লাসে ধরো যুক্ত আছে শেখ রবিউল, রবিউলকে ডাক দিয়ে বললাম ভাই শোনো আমার একজন বন্ধু আছে, বাক্যটা পরিপূর্ণ। ধরো রবিউল একদিন হুট করে আমার আয়সা বলতেছে যে ভাইয়া যে খুব হ্যান্ডসাম, এই কথাটা একটা বাক্যের মাঝ থেকে হইল না, যে যে খুব হ্যান্ডসাম এরকম। সো সহজ ভাষায় যে এই অংশটা যে কারো উপর নির্ভরশীল না, এই অংশটা যে কারো উপর নির্ভরশীল না, স্বাধীন, নিজেই নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারতেছে, এইটাকে বিভিন্ন নামে রাখতে পারি। এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, বলা হয় মেইন ক্লজ, বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান ক্লজ, মেইন ক্লজ মানে মূল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে স্বাধীন ক্লজ। এটাকে তুমি বিভিন্নভাবে ডাকতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যেই ক্লজটাতে এরকম ক্লজ মার্কার থাকবে, তোমার মনে প্রশ্ন আসতে পারে ক্লজ মার্কার জিনিসটা কি, একটু পরে বুঝাবো, তাও একটু আত্র বলে রাখি। WH ওয়ার্ড থাকে, দ্যাট থাকে, বিকজ ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু ছোট ছোট কনজাংশন থাকে, এগুলোকে ক্লজ মার্কার বলা হয়। আমি একটু পর পুরো লিস্টটা দেখাবো তোমাদেরকে। আচ্ছা নম্রতা, এই বাকি যে অংশটা থাকবে এইটাকে তুমি বিভিন্ন নামে রাখতে পারো, সাবঅর্ডিনেট ক্লজ, কিংবা আগেরটা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় মানে স্বাধীন ক্লজ হয়, এইটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ মানে পরাধীন ক্লজ। ঠিক আছে, শাহিদা বুঝাতে পারলাম? ওকে, তাহলে একটা বাক্যে দুইটা ক্লজ যদি থাকে, তার মধ্যে আমরা দেখছি এই বাক্যটাতে স্পেসিফিক একটা হচ্ছে স্বাধীন ক্লজ, ঠিক আছে, যেটাকে মানে কারোর উপর নির্ভরশীল না, নিজেই নিজের অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারতেছে। সো এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটাই বলে তুমি একই নামে জানলেই হবে। এইটাকে বলা হয়, আর বাকিটাকে বলা হবে, ধরো এই বাক্যের আর কি বাকিটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, সো ক্লজের প্রথম প্রকারটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দ্বিতীয় প্রকারটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওই যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে অন্যের উপর নির্ভরশীল, যে অন্যের উপর নির্ভরশীল। যেমন সুমি ওয়ান্টেড আ পেন, সুমি একটা কলম চেয়েছিল, শেষ। হুইচ ওয়াজ কস্টলি, যেটা দামি। তোমাকে যদি বলি হুট করে এসে যে সঞ্জিদা যেটা দামি, তখন তোমার মনে প্রশ্ন আসবে ভাইয়া কিসের কথা বলতেছেন? তার মানে এই জিনিসটা অর্থটা পরিপূর্ণ করতে পারছে না, রাইট? আসাবুর রহমান, এই অংশটা অর্থ পরিপূর্ণ করতে পারছে না, ওর আরেকটা ক্লজের সাহায্য লাগছে বাক্যটা পরিপূর্ণ করতে হলে। ঠিক আছে, সো এইটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ, অধীনস্থ ক্লজ। সাবঅর্ডিনেট মানে হচ্ছে অধীনস্থ, কারো একজনের আন্ডারে, পরাধীন বা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওকে। এই সাবঅর্ডিনেট ক্লজ চিনার সহজ উপায় আছে। এই যে দেখো দ্যাট অথবা WH ওয়ার্ডগুলো, হুইচ এভার, হু, হুএভার, হোম, হোমএভার, আফটার, তারপর সবচেয়ে বেশি দেখবা অলদো, এজ অনেক বেশি দেখবা, বিকজ অনেক বেশি দেখবা, সিন্স, বিফোর, ইফ অনেক বেশি দেখবা, তারপর আর কি বেশি দেখবা, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, আনলেস, আনটিল, WH ওয়ার্ড তো বললামই। এগুলো দেখলে বুঝবা যে এই লেজটা যে নিয়ে ঘুরতেছে সাথে, সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ও পরাধীন ভাই, ওরা সব দিক থেকে অধীনস্থ রাখা হয়েছে, ও এরকম একটা লেজ নিয়ে ঘুরবে সাথে। ঠিক আছে আজিম, ও দ্যাট নিয়ে ঘুরবে, WH ওয়ার্ডগুলো নিয়ে ঘুরবে, বিফোর, আফটার, অলদো, দো, বিকজ, সিন্স, ইফ, এই টাইপ একটা লেজ সাথে নিয়ে ঘুরবে। তখন তুমি বুঝবা এই লেঞ্জাওয়ালা যে লোকটা আছে সেই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইখানে লেজটা কি? হুইচ। ঠিক আছে, ওকে। সো এবার আসো 3 নাম্বার, কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে সহজ সরল। ও খুব সহজ সরল একটা ক্লজ। কিভাবে? ওর দুই পাশে আচ্ছা একটা জিনিস আগে দেখো,
and but or otherwise therefore on the contrary still yet এই দুটো আবার বেশি ইম্পর্টেন্ট nevertheless এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এগুলো মনে রাখার শর্টকাট টেকনিক তোমাকে আস্তে ধীরে ক্লাসে আমরা পড়াবো এগুলো এত মনে রাখা ডিফিকাল্ট আস্তে ধীরে পড়াবো আচ্ছা সো এই জিনিসগুলো ধরো মাঝে যুক্ত থাকলো এটার আগে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে বা একই জাতীয় ক্লজ পরেও থাকে নরমালি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা বলি মানে প্রথম টাইপের ক্লজ যেটা বলি ওইটা আগেও থাকে পরেও থাকে যেমন আলতাফ ইজ এ পুয়ার ফার্মার পরিপূর্ণ একটা বাক্য ঠিক আছে উম্মে হাবিবা আলতাফ হচ্ছে একজন দরিদ্র কৃষক আলতাফ ইজ অনেস্ট বা হি ইজ অনেস্ট সে হচ্ছে সৎ ঠিক আছে মার্জিয়া ভালো ভাইয়া ওকে সো দুইটা বাক্যই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ সরি দুইটা ক্লজই হচ্ছে প্রিন্সিপাল দুইটাই মেইন ক্লজের ভূমিকা পালন করতেছে মাঝে এন্ড বাট অর যুক্ত হইছে দুই পাশে দুইটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ মাঝে এন্ড বাট অর এই দুইটা এগুলোকে আমরা কি বলতেছি মানে কোঅর্ডিনেট ক্লজ আর কি মানে যে ক্লজ দুই বা তার অধিক একই জাতীয় ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং ক্লজ বলে এটা সহজ ঠিক আছে রায়হান তোমার কমেন্টটা অনেক বড় তো মানে ডট ডট চলে আসে আমি পুরোটা পড়তে পারি না ভাইয়া তাহলে এই জিনিসগুলো দিয়ে যদি দুই পাশে দুইটা ক্লজ থাকে সেটাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয় দুইটাই স্বাধীন ইয়েস শেখ রবিউল সো ক্লজ জিনিসটা আশা করি বুঝাইতে পারছি সো ফ্রেজ বলি ক্লজ বলি এগুলো মূলত মুনতাজির রিয়াদ সেন্টেন্সের অংশ বাক্যের অংশ হচ্ছে এগুলো এবার আসো সেন্টেন্সের আলোচনায় সেন্টেন্সকে তিন প্রকারে ভাগ করা হয়েছে তুমি যদি ক্লজের তিন প্রকার যদি বুঝো একটু আগে আমি তোমার সাথে যেটা বললাম ইয়েস আশফিকা খুশবু তুমি যেটা দিয়েছো কারেক্ট আচ্ছা ক্লজ তিন প্রকার যদি তুমি বুঝো সেন্টেন্সের এই তিনটা প্রকার তুমি ইজিলি বুঝে যাবা একদম সহজ বলে দিলাম সেন্টেন্সের এই তিনটা প্রকার কি কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স ছোটবেলা থেকে আমরা পড়ছি ক্লজ যে তিনটা প্রকার ওইগুলোর একটু বড় ভার্সনটা হচ্ছে এটা দেখো আমি বুঝাই সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে বলো তো এটা কিসের সাথে মিলছে কোন প্রকারের ক্লজের সাথে মিলছে আমাকে একটু বলো সাদিয়া নরমালি থাকে না ভাইয়া বলো সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে এটা কোন ক্লজের সাথে মিলছে সবাই বলতেছে প্রিন্সিপাল ক্লজ আমি প্রশ্নটা একটু ঘুরে করার পর উল্টাপাল্টা আনসার দেওয়া শুরু হয়ে গেছে প্রিন্সিপাল ক্লজ বলো সাবঅর্ডিনেট ক্লজ বলো কোঅর্ডিনেট ক্লজ বলো সব ক্লজেই তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে আচ্ছা সাবঅর্ডিনেট ক্লজে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে না থাকে তো প্রিন্সিপাল ক্লজে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে না থাকে তো তাইলে আচ্ছা বলি ভাইয়া যে সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে সেটাকে আমরা কি বলছি প্রিন্সিপাল ক্লজ আর কোনো একটা বাক্যে যদি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য আর মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের বৈশিষ্ট্য সেম তোমাদের উত্তর ঠিক আছে বাট আমি যে প্রশ্ন করছি ওই অনুযায়ী হয় নাই আর কি সিম্পল সেন্টেন্স আর মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ দেখতে সেম এই জায়গায় মানে সিম্পল সেন্টেন্সে একটু ঘুরে প্রশ্ন করলে আটকাইতে পারো আমি এগুলো বুঝাইতেছি দেখো শি সাবজেক্ট রিডস ভার্ব তারপর তো অবজেক্ট বা এক্সটেনশন থাকতেই পারে
এটা যদি কোনো একটা বাক্যের অংশ হইতো তখন আমরা অবশ্যই এটাকে প্রিন্সিপাল ক্লজ বলতাম। যেহেতু এটা পুরাটাই মিলে একটা বাক্য হয়েছে, এটা সিম্পল সেন্টেন্স। মানে সিম্পল সেন্টেন্স আর প্রিন্সিপাল ক্লজ সেম, সত্যি কথা, দেখতে সেম। এখন এটা একটা সিম্পল সেন্টেন্স, কেন? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব আছে। এই জায়গাটাতে আসো ভাইয়া, তুমি এই জায়গায় মানে এই টাইপ সেন্টেন্সে তুমি আটকে যাবা। এইটা দেখলে তুমি ইজিলি বুঝবা যে এখানে কোনো লেজ নাই, দ্যাট মিনস এটা কি বলে সাবঅর্ডিনেট ক্লজও না বা অন্য সেন্টেন্স হবে না, সোজাসুজি একটা বাক্য, এটা সিম্পল সেন্টেন্স হবে, এটা বুঝবা। এই জায়গায় তুমি আটকায় যাবা কেন জানো? তুমি দ্বিতীয় একদম লাস্ট এক্সাম্পলটার দিকে তাকাও। হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট আউট টু প্লে। তোমার কাছে মনে হবে আফরিন যে ভাইয়া ফিনিশ একটা ভার্ব, ওয়েন্ট আর একটা ভার্ব, তাইলে তো এটা সিম্পল সেন্টেন্স হবে না, আমি মোটামুটি নিশ্চিত। তোমার মনে প্রশ্ন হইতে পারে এটা যে ভাইয়া এইখানে তো ফিনিশ তো আমরা ছোটবেলা থেকে একটা ভার্ব হিসেবে জানছি, আর ওয়েন্ট তো এমনিতেও ভার্ব হিসেবে দেখতেছি। তোমার প্রশ্নটা আমি করে দিলাম, তুমি কি বুঝতে পারছো? সো উত্তরটা কোথায় যে ভাইয়া এটা কেন সিম্পল সেন্টেন্স তাও হইল, এটা কেন সিম্পল সেন্টেন্স হইল? উত্তর হচ্ছে এই যে দেখো, এইটা সাবজেক্ট ভার্ব ঠিক আছে, কারেক্ট, কিন্তু হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক এই বাক্যটাতে এই যে হ্যাভিং ফিনিশড দেখতেছো, এটা আসলে ওই যে ফাইনাইট ভার্বের কাজ করতেছে না। নন ফাইনাইট ভার্ব কিভাবে বুঝছো জানো? নন ফাইনাইট ভার্বের একটা প্রকার ছিল না পার্টিসিপল। পার্টিসিপল 3 প্রকার, তার মধ্যে একটা প্রকার হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। সো এটা পুরোপুরি নন ফাইনাইট ভার্বের একটা অংশ। সো এটা ফাইনাইট ভার্ব না। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সো ওই বিবেচনা এটা ফাইনাইট ভার্ব। খাদিজা 2 নাম্বারটা তো সহজ, সাবজেক্টে পরে ভার্ব, আর তো কিছুই নেই। আচ্ছা, বিং টায়ার্ড একটা ফ্রেজ, এটা কিন্তু ভার্ব নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, সাবজেক্ট ভার্ব, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সো শি ওয়েন্ট টু বেড আর্লি। সিম্পল সেন্টেন্স কি বুঝছো? আমি যদি তোমাদেরকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করি, পারবা সিম্পল সেন্টেন্স? পারবা? বলো তো এইটা বুঝছো কিনা, সিম্পল সেন্টেন্স জিনিসটা বুঝছো কিনা? একাধিক ভার্ব দেখলেই যে মানে সিম্পল হইতে পারে না, ব্যাপারটা এরকম না। ভার্ব তো সবসময় ভার্বের কাজ করে না। এশার নামাজ আমরা একেবারে না, আমার ক্লাস শেষে পড়ি, হ্যাঁ, ওকে। আচ্ছা, যদি বুঝো চলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যাই। কমপ্লেক্স সেন্টেন্সটাকে তুমি সাবঅর্ডিনেট ক্লজের সাথে তুলনা করতে পারো। সহজ ভাষায় যেই বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ, মানে এরপরে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একাধিকও থাকতে পারে বাট বেশিরভাগ সময় একটাই থাকে। আচ্ছা, লাস্টেরটা আরেকবার বুঝাইতে বলছে ভাইয়া। হ্যাভিং আর ভার্বের 3 নাম্বার ফর্ম, এই দুইটা মিলায়া একটা পার্টিসিপল হয়। হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম মিলায়া একটা পার্টিসিপল হয়, আর পার্টিসিপলটার নাম হয়ে যায় ইনফিনিট নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম মিলিয়ে একটা পার্টিসিপল হয়, আর ওই পার্টিসিপলটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, চলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে যাই। কমপ্লেক্স সেন্টেন্সটাকে, হ্যাঁ নুসরাত, কমপ্লেক্স সেন্টেন্স জিনিসটা কি? যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ক্লজ জিনিসটা কিন্তু আমি অলরেডি বুঝাইছি তোমাদেরকে। যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, ওইটাকে আমরা বলি কি? কমপ্লেক্স সেন্টেন্স। শিউলি বলছে ভাইয়া একটু গুলাই যেতেছে, পেঁচাই যেতেছে। আশিক, এটা একটা ফ্রেজ ভাইয়া। আচ্ছা শিউলি ভাইয়া, তুমি জাস্ট আমার সাথে এটা বুঝো, আমি আবার এগুলো যখন রিক্যাপ করব তখন ইজিলি বুঝবা। আচ্ছা দেখো, বলছে ইউ উইল মিস দ্য ট্রেন ইফ ইউ কাম লেট।
আচ্ছা বলো তো এইখানে এটাকে 1 নাম্বার বলি, এটাকে 2 নাম্বার বলি, এখানে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ দেখে খুঁজে বের করো তো। সাবঅর্ডিনেট ক্লজের সাথে একটা লেজ থাকবে, আমি বলেছিলাম। ইসরাফিল সেটিংয়ে গিয়ে অফ করতে পারবে, ভিডিওটাতে ক্লিক করলে ডান দিকে একটা সেটিং দেখবা। এখানে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, 1 নাকি 2? সাবঅর্ডিনেট ক্লজ একটা লেজ থাকবে বলেছিলাম সাবজেক্টের আগে। ইয়েস, থ্যাংক ইউ। এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ ইফ আছে। আমি তোমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজের বৈশিষ্ট্যগুলো দেখাইছিলাম, ওইখানে এটা ছিল, তাই না আব্দুল্লাহ আসাদুজ্জামান আসাদ? সো এখানে এই যে ইফ যুক্ত অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটাকে আমরা বলি কি প্রিন্সিপাল ক্লজ। সো কোনো একটা বাক্যে যদি একটা একটা সাবঅর্ডিনেট ক্লজ দেখি, সাথে একটা প্রিন্সিপাল ক্লজও দেখি, ওই বাক্যটাকে আমরা বলবো ইয়েস কমপ্লেক্স সেন্টেন্স। ওই বাক্যটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স বাক্য বা জটিল বাক্য। As মুগ্ধ ওয়াজ ইল, যেহেতু মুগ্ধ অসুস্থ ছিল, she could not attend the class, সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি। বলো তো এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? এই দ্বিতীয় বাক্যটার প্রিন্সিপাল ক্লজ কোনটা? সাদিয়া, লুৎফুর, মেহজাবিন, রাতুল, ফাতিহা, বলো ভাইয়া। যারা ক্লাসটাতে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, স্বাভাবিক, ক্লজ আর হচ্ছে সেন্টেন্সের এই স্ট্রাকচারটা একটু কঠিন লাগতে পারে, তোমরা ক্লাসটা শেষে আরেকবার করবা এই ক্লাসটা। তখন তুমি নোট করে করে করবা। কিভাবে? মানে আমি যখন একটা কথা বলবো, তুমি ভিডিওটা পজ করে খাতায় লিখে লিখে করবা ক্লাসটা, তাইলে দেখবা তুমি ইজিলি বুঝতেছো। ইয়েস, থ্যাংক ইউ। এখানে সেকেন্ড পার্টটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ক্লজ, আর প্রথম অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কিভাবে বুঝলাম? ওই যে লেজ আছে দেখো। আচ্ছা, সুতরাং এখানে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ পেয়েছি আমরা। দুইটা মিলে কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স। এবার আসো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে ওই যে কোঅর্ডিনেটিং ক্লজের মতো, দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকে, মাঝে এন্ড, বাট, অর, ওই যে লিস্টটা আমি তোমার সাথে শেয়ার করেছিলাম ওইটা থাকে। এই যে দেখো, বাট হি ইজ আ থিফ, বলছে হিজ ফাদার ইজ এন অনেস্ট ম্যান, তার বাবা হচ্ছে একজন সৎ মানুষ। হি ইজ আ থিফ, সে হচ্ছে একজন চোর, মাঝে বাট। দ্য ম্যান হ্যাড নো মানি, মানুষের কোনো টাকা ছিল না। নেভারদিলেস হি ওয়ান্টেড টু বাই আ ল্যাপটপ, এরপরেও কি সে একটা ল্যাপটপ কিনতে চেয়েছিল। ঠিক আছে? সো এগুলো দুইটাই কিন্তু, দুই পাশে যেটা আছে দুইটাই প্রিন্সিপাল ক্লজ, দুইটাই প্রিন্সিপাল ক্লজ, মাঝে এই যে কনজাংশনগুলো আছে এগুলো যুক্ত থাকলে এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। সাদেকা বলছে ভাইয়া সিম্পলি কি ফ্রেজ থাকে? সিম্পল সেন্টেন্সের ভিতরে ফ্রেজ থাকতে পারে। রিদি, তুমি ক্লাসটার শেষে আবার খাতায় লিখে লিখে কইরো, কেমন? আচ্ছা, ক্লজ পারলে এটা এমনি একদম পারবা এগুলো। সো ক্লজের অংশটা রিদি ভালোভাবে পড়ো, কেমন? ওকে ভাইয়া। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স, এই যে দুই পাশেই দেখো প্রিন্সিপাল ক্লজ আছে, ঠিক আছে, মাঝে কনজাংশনগুলো যুক্ত আছে। চলো আমি তোমাদেরকে আবার রিক্যাপ করে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের আলোচনায় যাচ্ছি। ঠিক আছে, সেন্টেন্সের স্ট্রাকচারের যে আলোচনাটা আছে ওইটাতে একটু পরে যাইতেছি। আমি একটু রিক্যাপ করি তোমাদেরকে কি কি পড়লাম আমরা। দেখো, না হয় তোমাদের বুঝতে অসুবিধা হবে, এখান থেকে রিক্যাপ করি আমি। ক্লজ তিনটা প্রকার পড়ছি: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ জিনিসটা কি? প্রিন্সিপাল ক্লজে আমরা দেখলাম যে এটা কারো উপর নির্ভরশীল না, নিজেই সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারে। সাবঅর্ডিনেট ক্লজে দেখলাম একটা ছোট লেজ থাকে,
এটা একজনের উপর নির্ভরশীল। কোঅর্ডিনেট ক্লজে মাঝে একটা লেজের মতো থাকে, বাট দুই পাশে এই প্রিন্সিপাল ক্লজ থাকে, মানে স্বাধীন ক্লজ থাকে। শেষ। আচ্ছা, তারপর যদি আমি সেন্টেন্সে যাই, সেন্টেন্সে আমরা তিনটা প্রকার দেখেছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তোমার মনে রাখার জন্য বলি, সিম্পল হচ্ছে প্রিন্সিপাল ক্লজের মতো, কমপ্লেক্স হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের মতো, আর কম্পাউন্ড হচ্ছে কোঅর্ডিনেট ক্লজের মতো। সহজভাবে তোমার মনে রাখার জন্য রঙ্গনা এটা বলে দিলাম ভাইয়া। এতটুকু পর্যন্ত কার কার সমস্যা আছে, কার কার নাই, একটু আমাকে বলো, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো যে এই কাজটা করো, ওইটা করো। কে কোন জায়গাটা বুঝো নাই ওইটা কমেন্ট করো, আর বুঝলে বলো ভাইয়া বুঝছি। বন্ধুদের দেখা দেখি বইলো না, না বুঝলে অ্যাকচুয়ালি বলো। নুজহাত নাবা, এডমিশনে একটু ক্লাস করা লাগবে ভাইয়া, টানা 2 ঘন্টা হবে ক্লাস আমাদের, এগুলো 7টা থেকে 9টা। না বুঝলে বলো। ওকে রাতুল, প্লিজ প্লিজ এডমিশনের এই জার্নিতে নিজেরা আর ঠকায়ও না। না বুঝলে না বলে নিজের মাঝে রেখে দিলে পরীক্ষার হলে তোমারে কেউ বুঝাই দিবে না, ঠিক আছে? খাদিজা, না বুঝলে বলো। সাদিয়া বলছে সাবঅর্ডিনেট ক্লজের সামনে কি লেজ থাকে? না, এটা তো শুরুই হয় লেজ দিয়ে, সামনে কিভাবে থাকবে? এটা যদি শুরুই তো হয় লেজ দিয়ে। লামিয়া, তোমার কোয়েশ্চেন কি বলো? তোমার কোয়েশ্চেন তো দেখতেছি না ভাইয়া। আচ্ছা অর্ণব, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, মানে একটা স্বাধীন একটা পরাধীন থাকবে। একজন বলছে ভাইয়া শুধু ইংলিশের জন্য ভর্তি হয়ে যাবে কিনা? না ভাইয়া, পুরোটা কোর্সে কিনতে হবে আর কি। পুরোটা কোর্স বোধহয় এখনো 3200 টাকা দাম। এটা আগামীকাল পর্যন্ত মেয়াদ থাকবে। অয়ন, দুই পাশে প্রিন্সিপাল ক্লজ, মাঝে এন্ড, বাট, অর, নেভারদিলেস এগুলো থাকবে। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে অনেকেরই ঝামেলা। দেখো কমপ্লেক্স সেন্টেন্সটা থেকে বলছে এজ মুগ্ধ ওয়াজ ইল, যেহেতু মুগ্ধ অসুস্থ ছিল। বাক্যটা কি পরিপূর্ণ? যেহেতু মুগ্ধ অসুস্থ ছিল, বাক্যটা পরিপূর্ণ? পরিপূর্ণ না, তাইলে অপরিপূর্ণ একটা অংশ। শি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, এইটা পরিপূর্ণ। সে মুগ্ধ ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, বা সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি। এই যে এইটা পরিপূর্ণ একটা অংশ, মানে স্বাধীন অংশ। এইটা অপরিপূর্ণ একটা অংশ বা পরাধীন অংশ। একটা স্বাধীন একটা পরাধীন, একটা স্বাধীন একটা পরাধীন। স্বাধীন পরাধীন যখন একসাথে বসে কোন একটা বাক্য গঠন করে, তখন সেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার করতে পারলাম এবার? যেহেতু মুগ্ধ অসুস্থ ছিল, এটা কি স্বাধীন? নিশ্চয় না। ঠিক আছে, সো এটা কি হবে? পরাধীন, মানে হচ্ছে সহজ ভাষায় সাবঅর্ডিনেট ক্লজ। আবার শি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারে নাই, এটা স্বাধীন। তাইলে এটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল মিলায়েই হয় কমপ্লেক্স সেন্টেন্স। একজন বলো ভাইয়া কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুই পাশে স্বাধীন দুইটা ক্লজ থাকে, মাঝে এইরকম জিনিস যুক্ত থাকে। ওকে, আচ্ছা ভাইয়া। ওকে আনিকা, এবার চলো আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? ওকে, সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে মানে একটা সেন্টেন্স স্ট্রাকচার মানে কি? স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। স্ট্রাকচার মানে কি? গঠন। সাদিয়া, কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে দুই পাশে স্বাধীন দুইটা ক্লজ থাকবে, মানে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ থাকবে, মাঝে এন্ড, বাট, অর এগুলো যুক্ত থাকে। নেভারদিলেস, হ্যাঁ, ওকে। সো সেন্টেন্সের গঠন, একটা বাক্য গঠন করতে হলে
আমাদেরকে যেই কয়েকটা শর্ত মাথায় রাখতে হবে। একটা বাক্য গঠন হতে হলে কিছু শর্ত আছে, ওইগুলো মাথায় রাখতে হবে। সেগুলো কি? কন্ডিশন 1 বা শর্ত নাম্বার 1, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ আ ফাইনাইট ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সের অবশ্যই মানে একটা সেন্টেন্স হইতে হইলে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। ঠিক আছে? উম্মে সালমা বলছে একটা থেকে একটা করে দেখান। বুঝলাম না, একটা থেকে একটা করে দেখান মানে? আচ্ছা, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য শর্ত কি? একটা ফাইনাইট ভার্ব থাকা। ঠিক আছে? প্রতিটা ইংলিশ সেন্টেন্সের দুইটা ইম্পর্টেন্ট উপাদান, তার মধ্যে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব। মানে বাক্য গঠন হওয়ার জন্য একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব লাগবেই। অনেক সময় হয়তো সাবজেক্টটা উজ্জ্বল থাকতে পারে, বাট ভার্বটাকে তুমি গোপন রাখতে পারবে না। যেমন ওপেন দ্য ডোর। দেখো এই বাক্যে ওপেনটা হচ্ছে ভার্ব, এর আগে কোনো সাবজেক্ট নাই, যদিও সাবজেক্ট ইউ, এটা উজ্জ্বল, বাট এটা নাই। ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, ভার্বটা কিন্তু ঠিকই আছে। সো একটা বাক্য গঠন হওয়ার জন্য এখন তোমাদেরকে ভাইয়া কনভার্সন শিখাচ্ছি না, কনভার্ট করা এখন শিখাচ্ছি না, পরের ক্লাসগুলোতে। আচ্ছা, একটা বাক্য গঠন করার জন্য কি থাকা লাগবে তাহলে বলো তো? ফাইনাইট ভার্ব। ইয়েস। সো আমরা দেখলাম একটা বাক্যে ফাইনাইট ভার্ব লাগে, সাবজেক্ট থাকা লাগে। কোনো সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট করতে হলে অবশ্যই সাবজেক্ট এবং ভার্বের উপস্থিতিটা নিশ্চিত করা লাগবে। এখন আমাকে বলো তো এটাতে কারেক্ট অ্যান্সারটা কি হইতে পারে? আ গুড লিডার অলওয়েজ টেক, টেকস, টেকিং, টেকেন। কি হবে বলো? আ গুড লিডার অলওয়েজ কি হবে? টেক, টেকস, টেকিং নাকি টেকেন? ইয়েস। তাহলে দেখো আ গুড লিডার এটা যদি সাবজেক্ট হয়, একটা ভার্ব থাকা লাগবে, রাইট? একটা ভার্ব থাকা লাগবে। তো ভার্ব হিসেবে দেখো টেকিং তো হবে না, কারণ এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। সো অক্সিলারি ভার্ব ছাড়া তুমি ভার্ব প্লাস আইএনজি বসাইতে পারবা না ভার্ব হিসেবে। সো টেকিং বাদ। ভার্বের 3 নাম্বার ফর্মও বসাইতে হইলে এর আগে একটা অক্সিলারি ভার্ব দেওয়া লাগবে, সো ওইটাও বাদ। এখন আসো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় আমরা ভার্বের সাথে কি যুক্ত করি? এস অথবা ইএস। সো কি হবে? আ গুড লিডার অলওয়েজ টেকস, এ হবে না খাদিজা, বি টেকস রেসপন্সিবিলিটি ফর দ্য টিম। কেন বি বাদ ডি বাদ দিলাম, সি বাদ দিলাম এটা তো বললাম। এ কেন বাদ দিলাম? ওই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে কি যুক্ত হচ্ছে? এস যুক্ত হচ্ছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এস অথবা ইএস যুক্ত হচ্ছে। ওকে, দেখি এটা পারো নাকি? দ্য নিউ রেগুলেশনস ড্যাশ ইফেক্টিভ ফ্রম নেক্সট মান্থ। শাহিদা আক্তার, তিশা, মরিয়ম, তোমাদেরকে যদি সেন্টেন্স স্ট্রাকচারে প্রথম শর্তটা বুঝাতে পারি, এটা পারো নাকি একটু দেখো তো? মার্জিয়া কারেক্ট অ্যান্সার, বাট একজন ভুল অ্যান্সার দিয়েছো। টেক হবে না, টেক্স। কেন টেক্স এটা আশা করি বুঝাইতে পারছি। সুস্মিতা চক্রবর্তী, তানজিলা বলছে দ্য নিউ রেগুলেশনস বিকাম, বিকামিং, বিকেইম, বিকামস। কি হবে? একটা বাক্য গঠন হওয়ার জন্য শর্ত কি? সাবজেক্টের সাথে একটা ফাইনাইট ভার্ব লাগে। সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, নিউ রেগুলেশনস, তার মানে ভার্বটা প্লুরাল হবে। ঠিক আছে? উত্তর কি? বিকাম। কেন? বিকামস এটা তো সিঙ্গুলার ভার্ব, বাট সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব প্লুরাল হয়, সো এটা হবে না। এটা তো আইএনজি যুক্ত হইতে হইলে এর আগে অক্সিলারি ভার্ব লাগে, এটা হবে না। এখন এ নাকি সি? এখানে নেক্সট বলতেছে, নেক্সট বলে আবার এখানে পাস্ট টেন্সের কিছু দিলে তো হবে না। বিকেম বললে তো অতীতের কিছু বুঝাবে, বাট এখানে বলতেছে ফ্রম নেক্সট মান্থ, পরের মাস থেকে, সো এটা হবেই না। সো অপশন এ কারেক্ট। এই বিকামিং কেন হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হইলে তুমি এর আগে একটা অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। ঠিক আছে? সো মনিরা
এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। মডার্ন স্মার্টফোনস ইউজুয়ালি ড্যাশ উইথ অ্যাডভান্সড সিকিউরিটি ফিচার্স। বলো, মডার্ন স্মার্টফোনস ইউজুয়ালি কাম হোজ কামিং উইথ অ্যাডভান্সড সিকিউরিটি ফিচার্স। মার্জিয়া, রামিসা, মোনালিসা, মুস্তাসিন আলী ইরা, সুস্মিতা, শেখ রবিউল, বলো তো এটা কি হবে? সাদ্দেকা আক্তার, নমসিন ভাইয়া। মডার্ন স্মার্টফোনস এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা কি হবে? প্লুরাল। কামস ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে সিঙ্গুলার হয়। ভার্ব প্লাস আইএনজি হবে না, কারণ এর আগে কোনো অক্সিলারি ভার্ব নাই। হোজ কামিংও হবে না, কোনো অক্সিলারি ভার্ব নাই, সো আইএনজি যুক্ত হবে না। তার মানে অপশন সি একমাত্র অপশন আমির, যেটা কারেক্ট, রাইট? সো অপশন সি যারা যারা বলেছো তাদের সবার উত্তর কারেক্ট। ওকে, এবার আসো সেন্টেন্স স্ট্রাকচারের, বাক্য গঠনের জন্য সেকেন্ড যে একটা কন্ডিশন বা শর্ত, সেটা কি? টু কানেক্ট টু ক্লজেস। দুইটা ক্লজকে যদি তুমি কানেক্ট করে একটা বাক্য গঠন করতে চাও, আ ক্লজ মার্কার মাস্ট বি ইউজড। দেখো, আমরা সবাই একটু আগে দেখেছি যে দুইটা ক্লজ মিলে একটা বাক্য হইতে পারে। ওই যে কমপ্লেক্স সেন্টেন্সে দেখেছি, কোঅর্ডিনেট ক্লজে দেখেছি, সরি কম্পাউন্ড সেন্টেন্সে দেখেছি। সো একটা ক্লজ, দুইটা ক্লজকে যদি তুমি বাক্যে পরিণত করতে চাও, তাইলে একটা ক্লজ মার্কার লাগবে। ক্লজ মার্কার বাক্যের শুরুতেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষে থাকে না, শুরুতে বা মাঝে থাকতে পারে। ঠিক আছে? দেখো, আই স্টেইড হোম একটা ক্লজ, সাবজেক্ট ভার্ব। শি ওয়াজ টায়ার্ড আরেকটা ক্লজ। এই যে একটা ক্লজ আরেকটা ক্লজ, দুইটা ক্লজকে যোগ করছে কে? বিকজ কথাটায়। আই স্টেইড হোম, আমি বাসায় ছিলাম, বিকজ, কারণ শি ওয়াজ টায়ার্ড, সে ছিল ক্লান্ত। সো দুইটা ক্লজকে যুক্ত করার জন্য আমি একটা কি আনলাম? ক্লজ মার্কার আনলাম। ঠিক আছে? মুস্তাসিন আলী ইরা বলতে, ভাইয়া ক্লজ মার্কার কি? তুমি ক্লাসে ছিল না মাঝে ইরা? এটাতে দেখাইছি ক্লজ মার্কার কোনগুলো, কোথায় দেখিয়েছি তোমাদেরকে? এই যে এগুলো মেনলি ক্লজ মার্কার হিসেবে বসে। ঠিক আছে? এই যে বিকজ, যেটা নিয়ে আমরা এখন কথা বলতেছি, এগুলো ক্লজ মার্কার বলা হয়, কনজাংশন বলে অনেকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে, এগুলো আর কি ক্লজ মার্কার বলা হয়। ঠিক আছে? ওকে, সো এগুলোকে ক্লজ মার্কার বলতে পারো, সাবঅর্ডিনেটিং কনজাংশনও বলতে পারো ভাইয়া। ঠিক আছে ইরা? ওকে, আই স্টেইড হোম বিকজ শি ওয়াজ টায়ার্ড। আচ্ছা, শি পাসড দ্য এক্সাম, সাবজেক্ট ভার্ব। সেই দুইটা মিলে একটা ক্লজ, সাবজেক্ট ভার্ব, এই দুইটা মিলে আরেকটা ক্লজ। এই দুইটা ক্লজ যুক্ত করেছে অলদো যে ক্লজ মার্কারটা আছে বা ওই যে কোঅর্ডিনেটিং কনজাংশনটা আছে সেটা। সো সিলভিয়া, এই যে দুইটা ক্লজকে যুক্ত করার জন্য আমরা যেটা আনছি সেটাকে বলছি ক্লজ মার্কার। আর দুইটা ক্লজকে যুক্ত করতে হইলে বা দুইয়ের অধিক ক্লজকে যুক্ত করতে হলে তোমাকে এরকম ক্লজ মার্কার আনতে হবে। তুমি যদি দুইটা ক্লজকে যুক্ত করতে চাও, একটা ক্লজ মার্কার আনা লাগে। তুমি যদি এখানে আরো একটা ক্লজকে যুক্ত করতে চাও, সো আরো একটা ক্লজ মার্কার আনতে হবে। মানে ক্লজ সংখ্যা যতটা হবে, ক্লজ মার্কার তার একটা কম হবে। যেমন এইখানে দুইটা ক্লজ আছে, এইখানে দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজের জন্য মার্কার আনলাম কয়টা? একটা। তিনটা ক্লজ হইলে আরো একটা আনতাম। ঠিক আছে? ওকে, সো দেখো তো এটা পারো নাকি? দ্য ম্যান ড্যাশ ইন দিস অফিস ফর 10 years ইজ রিটায়ারিং নেক্সট মান্থ। বলো তো তানজিলা, এটা কি হবে ভাইয়া? এই শেখ রবিউল কম্পাউন্ড বানানটাতে ভুল করে না। না,
আরুষা, তুমি ক্লজ মার্কার দেখলেই কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারো না। ক্লজ মার্কার তো কম্পাউন্ড সেন্টেন্সেরও থাকতে পারে, আবার কমপ্লেক্স সেন্টেন্সেরও থাকতে পারে। ডিফারেন্ট আছে, আমি তোমাদেরকে দেখাইছি লিস্টটা। আচ্ছা, এটা কি হবে? হু ওয়ার্কস। ব্যক্তির ক্ষেত্রে আমরা হু ব্যবহার করি। হ্যাঁ, আচ্ছা, হুম তো সাবজেক্টের জায়গায় বসে না। দ্য ম্যান হু ওয়ার্কস, দ্য ম্যান সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। দ্য ম্যান হু ওয়ার্কস ইন দিস অফিস ফর 10 years ইজ রিটায়ারিং নেক্সট মান্থ। আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমাদেরকে মনে রাখতে হবে বা কন্ডিশনটা আছে, বলছে when a clause marker is used in a sentence, যখন একটা বাক্যে ক্লজ মার্কার ব্যবহার করা হয়। চিন্তা করো ভাইয়া, যখন একটা বাক্যে ক্লজ মার্কার ব্যবহার করা লাগে, there must be one principal clause and one subordinate clause, and each clause must have its own subject plus verb. মানে কি জান্নাতুল ফেরদৌস, যখন তুমি বাক্যে একটা ক্লজ মার্কার ব্যবহার করবা, ওইটার বিনিময়ে ওই বাক্যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে অটোতেই। দেখো আমি একটা এক্সাম্পল দেখাই। এই যে ক্লজ মার্কার যুক্ত অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সহজ ভাষায় যেখানে লেজ যুক্ত থাকে ওইটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে ক্লজ মার্কার। এই যে একটু ক্লজ মার্কার, একটু ক্লজ মার্কার। সো ক্লজ মার্কার থাকলে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। ক্লজ মার্কার থাকলে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। ইয়েস আরুষা, এই তো বুঝে গেছো কমপ্লেক্স সেন্টেন্সের রুল এটা। ওকে, কোথায় কোথায় কোথায়? এই যে দেখো, I stayed home because she was tired. দেখো, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ক্লজ মার্কার। We will go out if it does not rain. প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ক্লজ মার্কার। সো যেই বাক্যটাতে একটা ক্লজ মার্কার থাকবে ওই বাক্যে অটোতেই একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, আরেকটা কি থাকে আরুষা? সাবঅর্ডিনেট ক্লজ। কারেক্ট? যদি বুঝো দেখি এটা আনসার করতে পারো নাকি। She feels nervous dash in front of a crowd. বলো এটা কি হবে? She feels nervous, সে নার্ভাস ফিল করে যদি সে কথা বলে একজন, মানে ক্রাউডের, কোন একটা ক্রাউডের সামনে যদি সে কথা বলে। ইয়েস নীলুফা, কারেক্ট। তবে একটা জিনিস ভাই মনে রাখো, প্রিন্সিপাল ক্লজ ওইখানেও হতে পারে, আবার সাবঅর্ডিনেট ক্লজ শুরুতেও হইতে পারে, মানে এটা ডিপেন্ড করে। সূর্য কুমার, বলো তো ভাইয়া এটা কি হবে? একজন বলছে ভাইয়া এই ক্লাসটা কি রেকর্ড হচ্ছে, পরে পাওয়া যাবে? তুমি যদি পেইড ব্যাচের স্টুডেন্ট হও তাহলে তুমি এটা অ্যাপে পেয়ে যাবে রেকর্ডেড, হারাবে না। এটার আনসার সি হবে। ইয়েস, ইফ শি স্পিক্স, ইফ যুক্ত অংশটা সাবজেক্ট, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবজেক্টের সাথে এস বা সরি সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। এখানে তো ক্লোজ মার্কারই নাই, এখানেও ক্লোজ মার্কার নাই, সো এই দুটো এমনিতেই বাদ। ক্লোজ মার্কার আছে বাট ভার্বটা ভুল ফর্মে আছে, সো এ বাদ, বাকিটা সি কারেক্ট। ঠিক আছে অনিমেষ, হাবিবা, সামিহা, ওকে। এবার আসো 4 নাম্বার কন্ডিশন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, তোমাদের সময়ও আসার চান্স আছে। খুব ভালোভাবে শোনো, এটা তোমাদেরকে মেইন ক্লাসে আরও পড়ানো হবে। মেইন ক্লাস এজ ইন এই টপিকের উপর আলাদা ক্লাস হবে, বাট আজকে সেন্টেন্স স্ট্রাকচারের জন্য এটা ইম্পর্টেন্ট। মরিয়ম 4 নাম্বারটা, নম্রতা খুব ভালোভাবে শোনো ভাইয়া। A subordinate clause, একটা subordinate clause can never be interrogative. দেখো
বেচারা সাবঅর্ডিনেট ক্লজের কত দুঃখ, সে কখনোই লাইফে কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে বাক্য গঠন করতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে গঠন করতে পারে না নিজেকে। ইন আদার ওয়ার্ডস, অন্য ভাষায় বললে, দ্য ভার্ব মাস্ট নেভার কাম বিফোর দ্য সাবজেক্ট ইনসাইড আ সাবঅর্ডিনেট ক্লজ। আসাবুর মানে একটা সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের আগে কোনোদিন ভার্ব আসতে পারে না। প্রিন্সিপাল ক্লজে তো কত কিছুই হইতে পারে, যেমন প্রিন্সিপাল ক্লজে দেখো সাবজেক্টের আগে ভার্ব আসছে, অক্সিলারি ভার্ব হোক আর যে ভার্বই হোক। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ ও কখনোই ইন্টারোগেটিভ হিসেবে বসতে পারে না, প্লাস ও কখনোই ইন্টারোগেটিভ হিসেবে বসতে পারবে না, প্লাস হচ্ছে ওর আগে কখনোই, মানে সহজ ভাষায় ওর আগে কোনো মানে ওই সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের আগে কোনোদিন সাবজেক্টের আগে কোনোদিন ভার্ব বসতে পারবে না। একটা এক্সাম্পল দেই। আচ্ছা, তার আগে দেখি স্ট্রাকচারটা কেমন হয়। ধরো এখানে একটা প্রিন্সিপাল ক্লজ, তারপর ওইখানে ক্লজ মার্কার, ওই যে লেজ ক্লজ মার্কার এইটা। আচ্ছা, ক্লজ মার্কার যুক্ত অংশটাই তো সাবঅর্ডিনেট ক্লজ না রে জাবের? এটা তো জানি না ভাইয়া। আচ্ছা, ক্লজ মার্কার যুক্ত অংশটাই তো কি সাবঅর্ডিনেট ক্লজ, মনে আছে তো? এই গুলাই ফেলো না। এই যে ক্লজ মার্কার যুক্ত অংশটাই সাবঅর্ডিনেট ক্লজ, ক্লজ মার্কার ইফ এই যুক্ত অংশটাই তো সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তো কি বলছে? প্রিন্সিপাল ক্লজ, ক্লজ মার্কার, সাবজেক্ট ভার্ব, মানে সাবঅর্ডিনেট ক্লজের স্ট্রাকচার সবসময় সাবজেক্টের পরে ভার্ব হয়, এরকম মানে এই স্ট্রাকচার ফলো করবে সে। দেখো, বলো এই বাক্যটা সঠিক না ভুল? এই বাক্যটা সঠিক নাকি ভুল একটু আমাকে বলো। আই ডোন্ট নো হোয়াট ইজ শি ডুইং। সাদিয়া, আবু হাসান, মার্জিয়া, নিরুফা, এই বাক্যটা কি সঠিক নাকি ভুল দেখি বলতে পারো নাকি? ফারিহা বলেছে ভুল, সিয়াম বলে হচ্ছে ভুল। ওকে, থ্যাংক ইউ, কারেক্ট আনসার। জানতুল ফেরদৌসি, বি ইউনিট এ ইউনিটের কে এসব না খোঁজে মনোযোগ দাও পড়ায়। আই ডোন্ট নো, আমি জানি না, প্রিন্সিপাল ক্লজ ও যেভাবে খুশি ওইভাবে বসতে পারে। হোয়াট এটা হচ্ছে কি ওই যে ক্লজ মার্কার, ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু ক্লজ মার্কার হিসেবে বয়, তাইলে এর পরের পুরোটা অংশ মানে এটা পুরোটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। আমরা সবাই জানি সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের আগে কখনো ভার্ব বসতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের আগে কোনোদিন ভার্ব বসতে পারে না, সাবজেক্টের পরে ভার্ব বসতে হয়। সো সঠিক বাক্যটা এরকম হওয়ার দরকার ছিল, আই ডোন্ট নো হোয়াট শি ইজ ডুইং। তোমার কাছে শুনতে একটু খারাপ লাগতে পারে, আনইজি ফিল হইতে পারে, বাট এটাই সত্যি। প্রিন্সিপাল ক্লজ আই ডোন্ট নো, সাবঅর্ডিনেট ক্লজ ক্লজ মার্কার, তারপর সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে, আগে দিলে হবে না। সো এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, ওকে। আমি আরেকটা ভুল বাক্য দিলাম, তুমি আমাকে এটা কারেক্ট করে দাও। হি আস্কড মি হোয়াই ডিড আই ক্রাই। দেখি এটা ভুল, এইটা সঠিক বাক্যটা পুরোটা লিখে দেবা সবাই, তাহলে বুঝবো তুমি বুঝছো। হাবিবা, খাদিজা, যদি এটা সঠিকটা লিখে দিতে পারো বলবো যে মানে ভাববো, ধরে নিব তোমরা বুঝছো। সো এটা করো। হি আস্কড মি হোয়াই ডিড আই ক্রাই। মুস্তাসিন, মার্জিয়া, সুস্মিতা, নম্রতা, এটা করো তো ভাইয়া, দেখো তো পারো নাকি। হি আস্কড মি হোয়াই ডিড আই ক্রাই। নুসরাত জয়া, আচ্ছা। মাহমুদ বলছে
হোয়াই ডিড ক্রাই, না ভুল আনসার। ফরিদ ভুল আনসার দিয়েছে, হাবিবুর ভুল আনসার দিয়েছে। ভুল আনসার দাও, বাট দাও। সবাই ভুল আনসার দিয়েছে সোফার, আমি কারো কারেক্ট আনসার পাই নাই। হ্যাঁ, মোনালিসা, মার্জিয়া, স্বামী, দেখেছ তোমরা, একটা সত্যি কথা বলি, আমি যখন তোমাদেরকে কারেক্ট অ্যান্সারটা দেখাবো, এই একজন কারেক্ট অ্যান্সার দিয়েছে, কে দিয়েছে সেটা বলবো না। ইয়েস, একজন মাত্র কারেক্ট অ্যান্সার দিয়েছে, ওটা যদি আমি নামটা বলি তোমরা বুঝে যাবা। এই তো ইউসি সহ মানে দুইজন আনসার পেয়েছি কারেক্ট। এখন তোমরা বুঝবা যে কেন তোমরা ভুল দিচ্ছে। এত সহজ একটা জিনিস তোমরা মাথায় রাখো নাই, যেটা অ্যাডমিশন টেস্টের স্টুডেন্টদের সবচেয়ে বেশি হয়। সহজ জিনিসটা পরীক্ষায় ক্যাচ করতে পারে না দেখেই ভুলটা করে ফেলে। পাস্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার কি বলো? সাবজেক্ট ভার্বের 2 নাম্বার ফর্ম, রাইট? ডিড তো পাস্ট ইনডিফিনিটে থাকে, তাই না? ওকে, দেখো এবার। হি আস্কড মি, হি আস্কড মি, এটুক নিয়ে কারো কোনো ঝামেলা নাই আমাদের। হোয়াই, এটা নিয়েও ঝামেলা নাই। তো আমরা সবাই জানি অক্সিলারি ভার্ব, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিড আই ক্রাই হইতে পারে, বাট আমরা একটা জিনিস একটু আগে বললাম যে সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভ হয় না, এটা অ্যাসার্টিভেই হয়। তাইলে দেখো, তুমি কি কোনোদিন ভার্বের মানে পাস্ট ইনডিফিনিটিভ স্ট্রাকচার এটা পড়ছো, সাবজেক্ট প্লাস ডিড প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম, এইটা কোনোদিন পড়ছো? পড়ো নাই। তুমি পড়ছো সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম। তুমি আমাকে বলো, তুমি কি কোনোদিন পড়ছো আই ডিড ক্রাই, নাকি তুমি বলো যে আই ক্রাইড? স্পোকেন ইংলিশে আই ডিড ক্রাই হইতে পারে, ওটা ডিফারেন্ট জিনিস, বাট নর্মালি তো তুমি কি করছো? আই ক্রাইড অথবা শুধু আই ডিড ইট। বুঝছো যে এটা যে তুমি পারো আমি জানি, সত্যি কথা, এটা যে তুমি পারো সেটা আমি জানি, কিন্তু মাথায় ছিল না এটা তোমার, ঠিক আছে? আমি তোমাকে আরেকটা এরকম এক্সাম্পল দেই, দেখি এখন বুঝছো কিনা। সর্বশেষ নিজেকে আরো একবার যাচাই করো। She asked me জাস্ট দেওয়ার জন্য দিচ্ছি, হ্যাঁ, শুধু ওই অংশটা যাচাই করার জন্য। দেখি এটা পারো নাকি। সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে কন্ডিশনাল বা ইত্যাদি ইত্যাদি এই সব কিছু মিলে বাদ দাও। তোমাকে আমি জাস্ট এই অংশটা যাচাই করতে চাইতেছি, তাই এরকম একটা বাক্য দিয়েছি, দেখি পারো কিনা। ফাতিহা, নম্রতা, মার্জিয়া, এই তো বুঝে গেছে, একবার ধাক্কা খায় ঠিক হয়ে গেছে, দ্যাট মিনস পারবা ইনশাআল্লাহ। হোয়াই হি ক্রাইজ, থ্যাংক ইউ সো মাচ। ক্রাইড দিলে হবে না রে রাইসা, এটা তো প্রেজেন্ট টেন্স, ডাজ আছে, ক্রাইড হবে না, ক্রাইজ। থ্যাংক ইউ সো মাচ। ক্রাইং হবে না, ক্রাইং দিলে তো টেন্সই মিলল না। ক্রাইজ, হোয়াই হি ক্রাইজ। এ ক্রাইড কেন দিচ্ছ আবার? এখানে না ডাজ ছিল, ডাজ থাকলে তো শেষে এস বা ইয়েস যুক্ত হবে। তোমাদের জন্য এই রুলটা ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? এই রুলটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি শিখলাম এই রুলটা থেকে? প্রিন্সিপাল ক্লজ যে কোনো টেন্সে হইতে পারে, হ্যাঁ এটাও সত্যি, যদিও আমরা এখানে শিখি নাই, কন্ডিশনালি শিখব। প্রিন্সিপাল ক্লজ যে কোনো সেন্টেন্স হইতে পারে, মানে ধরো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ হইতে পারে, বাট সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারোগেটিভে হইতে পারবে না। সাবঅর্ডিনেট ক্লজ কখনো কি হবে না? ইন্টারোগেটিভে হবে না। ওকে, দেখি তো এটা পারো নাকি। আই ডোন্ট নো ড্যাশ ইয়েস্টারডে, এইটাও দেখো একটু, কিন্তু মাথা কাটায় উত্তর করতে হবে। সাদ্দিকা, আরুষা, হাবিব, তাসনিম, ইউটিউবের ওরা
কমেন্ট করে ভুল করে আবার ডিলিট করে দেয়। ডিলিট কেন করতে হবে ভাই? আমরাই তো, ভুল তো হবেই। নার্গিস বলো ভাইয়া, এটার উত্তর কি হইতে পারে? আই ডোন্ট নো ড্যাশ ইয়েস্টারডে। জান্নাতুল বিনতে হক, মেহজাবিন, কেউ বলছে এ, কেউ বলছে বি। যেটা নিজে বুঝো এটা উত্তর করো, আমি তোমার বুঝাই দিব। যদি তুমি অন্যেরটা দেখা কারেক্ট অ্যান্সার দাও, আমার কাছে মনে হবে সবাই তো পারতেছে, আমি আর বুঝানো লাগবে না। সো এইটা যাতে মনে না হয়, তুমি যেইটা বুঝো ওইটাই উত্তর করো। ঠিক আছে ইউসি, মেহজাবিন? ওকে, কারেক্ট অ্যান্সার কি? হোয়ার শি ওয়েন্ট। কেন? আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ তো আই ডোন্ট নো, এটা তো চেঞ্জ হবে না। তারপর একটা ক্লজ মার্কার হিসেবে দিতে হবে, সবগুলোতে আছে। সো সবগুলো এই পর্যন্ত কারেক্ট। এখানে যে ইয়েস্টারডে বলছে, তার মানে ওইখানে পাস্ট টেন্স হবে, ওয়েন্ট টাইপের কিছু একটা হবে, প্রেজেন্ট বা ফিউচার হবে না, যেহেতু এখানে ইয়েস্টারডে আছে। আবার এখানে সেম ভুলটা করছে যে WH যুক্ত, মানে ওই যে সাবঅর্ডিনেট ক্লজের অংশটাতে সাবজেক্টের আগে তো ভার্ব দেওয়া যাবে না, এটা ভুল। আচ্ছা, আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যুক্ত তখনই করতে পারবো যখন এর আগে একটা অক্সিলারি ভার্ব থাকবে, এটা এখানে নাই। আচ্ছা, এইটা ভুল কেন? ওই যে দেখো, সাবজেক্টের আগে ভার্ব আসছে, আবার ইয়েস্টারডে থাকা সত্ত্বেও গোজ দিছে। তো এটা তো কোনো দিক থেকেই হয় না। অপশন বি হচ্ছে সব দিক থেকেই কারেক্ট। বুঝাইতে পারছি নিশ্চয়ই? ওকে। আহা, এটা উত্তরটা চলে আসছে রে। এটা প্রশ্নটা নাই, বাট উত্তর চলে আসছে। দেখো তো, এটা বুঝো নাকি? কেন অপশন ডি কারেক্ট? টেল মি। হোয়েন এর আগে, মানে হোয়েনের পরে তো এখানে ভার্বই নাই, এটা বাদ। সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, সো এগুলো বাদ, এগুলোও বাদ। একমাত্র এটা হচ্ছে কারেক্ট, হোয়েন হি উইল কাম। আচ্ছা, সেন্টেন্স স্ট্রাকচারের আরও একটা এক্সাম্পল দেখি, মানে লাস্ট। এটাও খুব ইম্পর্টেন্ট, শেষের এই দুটো অনেক বেশি ইম্পর্টেন্ট। আবির্ভাব, এইটাও খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আগেরটাও বলেছিলাম না, এটাও বলছে ইফ দ্য প্রিন্সিপাল ক্লজ বিফোর আ সাবঅর্ডিনেট ক্লজ ইজ ইন্টারোগেটিভ দেন দ্য সেন্টেন্স মাস্ট এন্ড উইথ আ কোয়েশ্চেন মার্ক। বুঝছো কিছু? আচ্ছা দেখো, মনে করো আমরা এতক্ষণ একটা জিনিস তো শিখছি যে সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ কি হয়? অ্যাসার্টিভ হয়। সাবঅর্ডিনেট ক্লজ কি হইতে পারে না? ইন্টারোগেটিভ হইতে পারে না। আচ্ছা, এবার আসো প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে। এইটা ইন্টারোগেটিভও হইতে পারে, আবার কি অ্যাসার্টিভও হইতে পারে, নিজের মতো করে যা খুশি তা হইতে পারে। এমনি তোমরা তোমাদের নিজের কমন সেন্সটা খাটায় উত্তর করো। মনে করো একটা বাক্যে প্রিন্সিপাল ক্লজটা ইন্টারোগেটিভ, সাবঅর্ডিনেট ক্লজটা অলওয়েজ তো অ্যাসার্টিভ। ওই বাক্যের শেষে আমি কোন পাংচুয়েশন মার্কটা দিব? আবার বলি, একটা বাক্যে প্রিন্সিপাল ক্লজটা ইন্টারোগেটিভ, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ তো অলওয়েজ কি? অ্যাসার্টিভ। তাহলে ওই বাক্যের শেষে কিসের আমরা কোন কোয়েশ্চেন মার্কটা দিব? সরি, কোয়েশ্চেন মার্ক না, কোন পাংচুয়েশন মার্কটা দিব বলো? প্রশ্নটা বুঝছো? থ্যাংক ইউ, কারেক্ট অ্যান্সার। মানে একটা বাক্যে কোন পাংচুয়েশন মার্কটা বসবে পুরোপুরি ডিপেন্ড করে প্রিন্সিপাল ক্লজের উপর। প্রিন্সিপাল ক্লজটা যদি ইন্টারোগেটিভ হয়
বাক্যের শেষে প্রশ্নবোধক হবে, প্রিন্সিপাল ক্লজটা যদি অ্যাসার্টিভ হয় বাক্যের শেষে ফুল স্টপ হবে। অর্ণব কৈরি, আবার বলি ভাইয়া না বুঝলে, একটা বাক্যে তুমি ফুল স্টপ দিবা নাকি হচ্ছে একটা বাক্যে তুমি ফুল স্টপ দিবা নাকি হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিবা, এটা ডিপেন্ড করে প্রিন্সিপাল ক্লজের উপর। প্রিন্সিপাল ক্লজটা যদি অ্যাসার্টিভ হয় বাক্যটা শেষে ফুল স্টপ হবে, প্রিন্সিপাল ক্লজটা যদি ইন্টারোগেটিভ হয় বাক্যের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন হবে। এটাই বুঝাইতে চাইতেছি। দেখো, একটা সিনারিও চিন্তা করো, একটা চিত্র চিন্তা করো যেখানে প্রিন্সিপাল ক্লজটা হবে ইন্টারোগেটিভ। আমরা একটা বাক্য গঠন করব এখন, যেই বাক্যে নম্রতা প্রিন্সিপাল ক্লজটা হবে ইন্টারোগেটিভ আর সাবঅর্ডিনেট ক্লজ তো অলওয়েজ অ্যাসার্টিভ, অলওয়েজ। চলো বাক্যটার স্ট্রাকচারটা কেমন হবে। সো প্রিন্সিপাল ক্লজকে ইন্টারোগেটিভ করতে হলে একদম নর্মাল একটা বাক্য যেভাবে ইন্টারোগেটিভ করি ওইভাবেই, শুরুতে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, এটুক পর্যন্ত গেল প্রিন্সিপাল ক্লজ। এটুক পর্যন্ত কি প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, তারপর সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, প্রথমেই ক্লজ মার্কার ওই অলওয়েজ যেটা হবে সাবজেক্ট ভার্ব, আর শেষে ওই প্রিন্সিপাল ক্লজের কারণে প্রশ্নবোধক চিহ্ন। একটা বাক্য দেখাই, দেখো, ডু ইউ নো হোয়াই শি ইজ লেট। দেখো বাক্যটাতে ডু ইউ নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হোয়াই শি ইজ লেট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, তো প্রিন্সিপাল ক্লজ তো নর্মালি অক্সিলারি ভার্ব হিসেবে শুরুতে ডু বসছে, তারপর সাবজেক্ট হিসেবে সাবজেক্ট, ভার্ব হিসেবে ভার্ব। সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কার হচ্ছে হোয়াই, তারপর সাবজেক্ট, ভার্ব, লেট, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, একইভাবে ক্যান ইউ টেল মি, প্রিন্সিপাল ক্লজ, প্রথমে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব, তারপর ক্লজ মার্কার সাবজেক্ট, ভার্ব, প্রশ্নবোধক চিহ্ন। ক্যান ইউ টেল মি ওয়্যার হি লিভস। ঠিক আছে, আচ্ছা, আমি একটা তোমাকে বাক্য দেই, বাক্যটা আমি ভুল লিখবো, তুমি কারেক্ট আনসারটা আমাকে লিখে দিবা। আমি বাক্যটা ভুল লিখবো, এই রুলেরই তুমি কারেক্ট করে দিবা নিচ থেকে। দেখো তো আমি ভুল লিখছি বাক্যটা, তুমি এটা আমার কারেক্ট করে দাও। Did you asked why was she late? 10 তারিখ ভাইয়া, বলো তো এইটা কি হবে? Did you asked why was she late? বাক্যটা তো অনেক ভুল আছে, ঠিকঠাক করে দাও। রিফাত, এইটাতে পেইড ব্যাচের ক্লাসটা আজকের জন্য শুধু আমরা উন্মুক্ত করছি, এই জন্য অনেকে এসে স্প্যামিং করতেছে, নেক্সট ক্লাস থেকে তো আর পারবে না, মানে নেক্সট ইংলিশ ক্লাসে আর ও পারবে না এটা করতে। তানজিলা কারেক্ট আনসার, থ্যাংক ইউ। আশফিকা একটু ভুল আনসার দিয়েছ, রীতিকে একটু ভুল আনসার দিয়েছ, মাইশা ভুল আনসার দিয়েছ, আনসার দাও তোমরা প্লিজ, ভুল হোক সমস্যা নাই। লামিয়া ভুল আনসার দিয়েছ, সিয়াম ভুল আনসার দিয়েছ, মাহামুদি, ইয়েস কারেক্ট আনসার মাহা। বুশরা কারেক্ট আনসার, বাট প্রশ্নবোধক চিহ্নটা শেষে দাও নাই, সো ভুল। নূরে আলম একটু ভুল করে ফেলছো। রাফসান রাব্বি
ও, অনেকেই ভুল করতেছো। দেখো ভুল নাম্বার 1, এই পাশে ডিড হয়ে গেলে ওই পাশে কখনো ভার্বের 2 নাম্বার ফর্মটা হয় না, কখনোই ভার্বের 2 নাম্বার ফর্ম হবে না। কি হবে? আস্ক। ডিড থাকলে আস্ক হবে, ডিড ইউ আস্ক। বুঝাতে পারলাম? যদি ডিড দাও ভার্বের 2 নাম্বার ফর্ম হবে না, মূল ভার্বটা হবে, বেস ফর্মটা হবে। ভুল নাম্বার 1। সেকেন্ড ভুল, সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ হতে পারে না, আমি তোমারে একটু আগে শিখাইছি। সো হোয়াই এর পরে কখনো ভার্ব বসতে পারবে না, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে। ঠিক আছে? ডিড ইউ আস্ক হবে না, নুসরাত জয়া। আস্ক হোয়াই শি ওয়াজ লেট। সহজ, কিন্তু ভুল করে ফেলছো। তোমরা ভাবছো যে আমি এই ভুলটা দিছি, ওইটা খেয়ালই করো নাই। আমি জানি তোমরা পারো। সো ডিড হইলে এরপরে মূল ভার্বের বেস ফর্ম হয়, ডিডের পরে ভার্বের বেস ফর্ম হয়। আবার এখানে ওই যে মনে নেই, সাবঅর্ডিনেট ক্লজ অলওয়েজ অ্যাসার্টিভ হইতে হবে, কিন্তু এখানে ইন্টারোগেটিভ দিছে, সো এটা পরে হবে, সাবজেক্টের পরে ভার্বটা হবে। মনেই ছিল না বলে ভাইয়া, আজকের বেস ফর্ম যে আস্কের বেস ফর্ম যে আস্ক, মনেই ছিল না। আচ্ছা, শেষ, রুল নাই। দেখে তো পারো নাকি এটা? এই রুল থেকে কিন্তু ঢাবিতে কোয়েশ্চেন আসছে, আমি আবারও বলি, এই দুইটা থেকে। সূর্য, প্যারা নাই ভাইয়া, দেখো তো এটা পারো নাকি? রাফি কখনো করতে পারে, কখনো কখনো। কারেক্ট। ডু ইউ নো সবগুলোতে আছে। আমরা জানি এখানে কি হবে, ভার্বটা পরে হবে, এখানে ভার্ব আগে দিছি সাবজেক্টের, শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই। সো অপশন সি সব দিক থেকেই কারেক্ট, সব দিক থেকেই অপশন সি কারেক্ট। পারলা নাকি? আচ্ছা ঠিক আছে, না লজ্জা নাই, আমরা পড়তে আসছি, আমাদের ভুল হবে স্বাভাবিক। এটা পারো নাকি দেখো তো, হুইচ ইজ কারেক্ট। দেখো তো এটা পারো নাকি? লাস্ট আজকে ক্লাসের। ঋতু, সাদিয়া, নুসরাত জয়া বলছি, ক্যান ইউ টেল মি হোয়াট টাইম দ্য ট্রেন উইল অ্যারাইভ? ওকে, মারুফ, হালিমাতুস সাদিয়া, জয়তী। হ্যাঁ বলো, এটা কি হবে ভাইয়েরা? সবাই বলছে ভাই সি, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই দেখো শুরুই হয়েছে, মানে মেইন ক্লজটা বা প্রিন্সিপাল ক্লজটা ইন্টারোগেটিভ, সো শেষে অবশ্যই প্রশ্নবোধক হবে, যেটা এখানে নাই। এই দুইটা বাদ এমনিতেই। সি আর ডি এর মধ্যে পার্থক্য কি? আমরা সবাই শিখলাম আজকে ক্লাসে যে এই যে অংশটা থাকবে সাবঅর্ডিনেট, এইটাতে কখনোই সাবজেক্টের আগে ভার্ব আসতে পারবে না, কিন্তু এখানে দেখো সাবজেক্টের আগে ভার্ব চলে আসছে। সো অপশন ডি ভুল। সো সব মিলিয়ে ক্যান ইউ টেল মি হোয়াট টাইম দ্য ট্রেন উইল অ্যারাইভ,
এটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, সো ফার আজকের ক্লাসের মূল আলোচনা এতটুকু ছিল। এবার চলো আমি তোমাদেরকে একটু ইম্পর্টেন্ট কিছু কথা বলি যে তোমরা লাস্ট পর্যন্ত কিভাবে পড়াশোনা করা উচিত। ঠিক আছে, আচ্ছা, তোমাদের প্রথম কাজ হবে এডমিশন জার্নিটা আমি সংক্ষেপে তোমাদেরকে বলার ট্রাই করি কি কি করবা না করবা। প্রথম কাজ হবে এইটা, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবা। তারপর প্রত্যেকটা টপিক পড়ার সময় ওই টপিক রিলেটেড যত বেশি সম্ভব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবা, ইনক্লুডিং বিসিএস এর যদি পারো। একটা সময় গিয়ে যখন তোমার মোটামুটি সবগুলো টপিক পড়া হয়ে যাবে তারপর মডেল টেস্ট দাও, তাইলেই হবে। ঠিক আছে, বাকি ডিটেলস মনে হয় আমি তোমাদেরকে তোমাদের লাস্ট কয়েকদিন আগে আমি যে তোমাদের গ্রুপে ক্লাসটা নিয়েছি সেখানে ডিটেল বলে দিয়েছি। তোমরা প্লিজ রিটেনের প্র্যাকটিসটা নিয়মিত করবা, কেমন? ওইটাও তোমাদের জন্য অনেক বেশি জরুরি। আরেকটা কথা লাস্ট বলতে চাই তোমাদেরকে, তোমরা এখনও যদি যারা আজকের ক্লাসে আমার সাথে যুক্ত হয়েছো এখনও যদি কেউ ঢাকা মানে ভার্সিটি এ ইউনিট বি ইউনিটের কোর্সে এনরোল করে না থাকো, আজকে ক্লাসটা দেখেছো, প্রত্যেকটা ক্লাসে ইনশাল্লাহ আমরা এইভাবেই করাবো। সো ডিসিশন নিতে পারো যে তুমি আসলে এই ক্লাসে আসবা কি আসবা না, কোর্সে আসবা কি আসবা না, তোমার উপর ছেড়ে দিলাম আর কি। আর হ্যাঁ, নিজেকে যাচাই করার জন্য রিয়েলিটি চেক এক্সামটা দাও, এটা একদমই ফ্রি। কেমন? আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সাথে এর পরের দেখাগুলো হবে পেইড ব্যাচে, ফ্রি আর দেখা হচ্ছে না, ফ্রি কোর্সের ক্লাসে আর কি। টাটা, আল্লাহ হাফিজ।